গ্রীষ্মের এক সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়েশা হেঁটে যাচ্ছিল। আয়েশার চোখে স্বপ্ন, তার পায়ে আলতো গতি। সে তখন জানে না তার জন্য অপেক্ষা করছে এক অপ্রত্যাশিত মোড়। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আয়েশা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমাকে দেখেও না দেখার ভান। আয়েশা থমকে দাঁড়ালো। রাতুল, তার ব্যাসমিট। ছেলেটা যেমন মেধাবী তেমনি তার চোখ দুটোতে একটা গভীর রহস্য লুকিয়ে থাকে। আয়েশা রাতুলকে বিশেষ পাত্তা দেয় না, কিন্তু তার উপস্থিতি সবসময়ই আয়েশার মনে এক ধরনের অস্বস্তি জাগায়। ও রাতুল, আমি তোমাকে খেয়াল করিনি। লাইব্রেরি যাচ্ছিলাম, কালকের পরীক্ষার জন্য কিছু বই দরকার। আয়েশার দিকে এক পা এগিয়ে এসে, খেয়াল করবে কেন? তোমার চোখ তো সবসময় থাকে হয় বইয়ের পাতায়, নয়তো আকাশের তারায়। মাটির দিকে তাকাও না কখনো। মাটির দিকে তাকিয়ে আমি কিছু খুঁজে পাই না রাতুল, আর এখন আমার হাতে একদম সময় নেই। তুমি যাও। আয়েশা দ্রুত পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু রাতুল তার পথ আটকালো। তার চোখে ছিল এক গভীর স্থির দৃষ্টি। না, আজ তোমাকে যেতে দেব না। আমার একটা খুব জরুরি কথা আছে তোমার সাথে। কালকের পরীক্ষা নিয়ে নয়, অন্য একটা বিষয়। বিরক্ত হয়ে, রাতুল, আমাকে বিরক্ত করো না। জরুরি কথা বলার জন্য এটা সঠিক সময় নয়, পরে কথা বলা যাবে। আমার জীবনে এর চেয়ে জরুরি আর কিছু নেই। আয়শা, আমি তোমাকে ভালোবাসি। রাতুলের অকপট স্বীকারোক্তি শুনে আয়েশা স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁটের কোণে হাসি বা বিরক্তি কোনোটাই ফুটল না। শুধু এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থেমে গেল। বিস্মিত কণ্ঠে, রাতুল, তুমি কি বলছো এসব? তুমি ভুলে যাচ্ছ আমরা সহপাঠী। এর বাইরে কিছু ভাবা সম্ভব না। সম্ভব, কারণ আমি তোমার চোখে সেই অসম্ভবকে সম্ভব হতে দেখেছি। তুমি যখন ক্লাসে কবিতা আবৃত্তি করো, তোমার চোখে যে আলো দেখি, সেটা শুধু বইয়ের জন্য নয়। আয়শা, আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তোমার নীরবতা, তোমার একা থাকা, আমি তোমার পাশে থাকতে চাই। নিজেকে সামলে নিয়ে, রাতুল, তুমি ভুল করছো। আমার জীবন এখন শুধুই পড়া আর ক্যারিয়ার নিয়ে। এসব আবেগ আমার জন্য নয়, তুমি ভুলে যাও এসব। আয়েশা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে দ্রুত পা চালিয়ে লাইব্রেরির দিকে চলে গেল। রাতুল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল না কোনো হতাশা, ছিল শুধু এক দৃঢ় সংকল্প। কয়েকদিন পর আয়েশা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তার টেবিলের ওপর রাখা ছিল নোটবুক। নোটবুকের একটা পাতা উল্টাতে সে দেখল তার হাতের লেখা নয়, অন্য কারো হাতের লেখা একটি কবিতার অংশ। তুমি রবে নীরবে হৃদয়ে মম। আমি তোমার নীরবে থাকার কারণ হতে চাই না। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। কবিতাটি পড়ার পর আয়েশার হাত কাঁপতে লাগলো। সে স্পষ্ট বুঝতে পারল এটা রাতুলের কাজ, কিন্তু কিভাবে? তার নোটবুক তো সে কখনো রাতুলকে দেয়নি। মনে মনে, রাতুল, এই ছেলেটা আমার সাথে এসব কি করছে? সে কি আমাকে অনুসরণ করছে? আয়েশা অস্থির হয়ে উঠল। রাতুলের এই নীরব উপস্থিতি আর তার ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ আয়েশার মনে এক ধরনের ভয় আর কৌতূহল দুইই জাগালো। সে দ্রুত ক্লাসে গেল। ক্লাস শেষ হওয়ার পর আয়েশা সরাসরি রাতুলের কাছে গেল। তার চোখে তখন রাগ। রাতুল, আমার নোটবুকে তুমি কেন লিখেছো? তুমি আমার ব্যক্তিগত জিনিসে হস্তক্ষেপ করার সাহস পেলে কি করে? শান্তভাবে আয়েশার দিকে তাকিয়ে, গানটা তোমার কেমন লাগলো? রাগে কাঁপতে কাঁপতে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি মনে করো এইভাবে আমাকে বিরক্ত করলে আমি তোমার প্রতি দুর্বল হব? আমি জানি তুমি দুর্বল হবে না, তবে আমি এটাও জানি তুমি আমার কথাগুলো ফেলতে পারবে না। আর তোমার নোটবুক, তুমি সেদিন বইগুলো ব্যাগে রাখতে ভুলে গিয়েছিলে, আমি তুলে এনেছি। তোমার নোটবুকে লেখা কবিতাটা আমার নিজের হাতে লেখা নয়, সেটা তোমার মনের কথা। অবাক হয়ে, মানে? তুমি সবসময় নীরব থাকো, কিন্তু তোমার চোখ বলে তুমি স্বপ্ন দেখো, তুমি ভালোবাসার জন্য অপেক্ষা করো। আমি শুধু সেই অপেক্ষার কথা মনে করিয়ে দিলাম। আয়েশা, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমার জীবন থেকে সরে যাব না। তোমাকে আমার পাশে পেতে আমি অপেক্ষা করব।
রাতুলের এই অপ্রচলিত আচরণ আয়শাকে নিরুত্তর করে দিল। সে রাগ করবে নাকি তার এই অদ্ভুত স্বীকারোক্তিকে উপেক্ষা করবে বুঝতে পারল না। রাতুলের চোখে সে দেখল এক অদম্য বিশ্বাস, যা যে কোনো বাধা ডিঙিয়ে যেতে পারে। ধীরে, তোমার এই পাগলামি আমি মেনে নিতে পারবো না রাতুল। আর কখনো আমাকে বিরক্ত করার চেষ্টা করো না। আয়শা চলে গেল, কিন্তু রাতুলের কথাগুলো তার মনে গেঁথে রইল। সে লাইব্রেরিতে বই পড়তে গিয়েও বারবার নোটবুকের দিকে তাকাচ্ছিল। রাতুলের যে তার গভীর চোখ আর তার অপ্রচলিত ভালোবাসার প্রকাশ, সব কিছুই আয়শার মনোযোগ কেড়ে নিচ্ছিল। আয়শা আর রাতুলের এই টানাপোড়েন ক্যাম্পাসের বাতাসে এক চাপা গুঞ্জন তৈরি করল। রাতুলের প্রকাশ্য আসক্তি আর আয়শার কঠোর উপেক্ষা, দুজনের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব বন্ধুদের চোখেও ধরা পড়তে শুরু করলো। আয়শার সবচেয়ে কাছের বন্ধু হলো সীমা, আর রাতুলের বন্ধু সাইম। একদিন সন্ধ্যায় ক্যান্টিনে বসেছিল সীমা আর আয়শা। সীমা দেখল আয়শা নোটবুক নিয়ে বসলেও তার মন যেন অন্য কোথাও। কিরে আয়শা, কি ভাবছিস এত? পরীক্ষা তো শেষ হলো, এবার একটু স্বস্তি নে। নাকি রাতুলের কবিতা তোর মাথায় ঘুরছে? চমকে উঠে, রাতুল, না, কি বলছিস এইসব? আমি তো একটা কঠিন থিওরি বোঝার চেষ্টা করছি। হেসে, থিওরি? তোর মুখের দিকে তাকালেই বোঝা যায় সেটা কোন থিওরি। শোন আয়শা, রাতুল ছেলেটা কিন্তু সিরিয়াস। তার চোখে তোর জন্য যে পাগলামি দেখেছি সেটা মিথ্যা হতে পারে না। ওর পাগলামি আমার কাছে অস্বস্তিকর। ও কেন বুঝতে পারছে না যে আমি সব চাই না? আমি পড়াশোনা নিয়ে থাকতে চাই। চাই না বললেই তো হয় না। তোর এই চাই না বলার ভঙ্গিটাই কিন্তু ওর জেদ আরও বাড়িয়ে দিচ্ছে। তুই ওকে এভাবে এড়িয়ে চলিস কেন? ও তো খারাপ ছেলে না, মেধাবী, দেখতেও ভালো। ভালো খারাপের প্রশ্ন নয় সীমা। আমি আমার জীবনে কোনো কিছুতে অন্য কারো নিয়ন্ত্রণ চাই না। আর ভালোবাসা মানেই তো এক ধরনের নিয়ন্ত্রণ, এক ধরনের দাবি। আমি সেই বাঁধনে জড়াতে চাই না। দীর্ঘশ্বাস ফেলে, তুই বড্ড বেশি একা থাকতে চাস রে। রাতুল তোকে সে একাকিত্ব থেকে বের করে আনতে চাইছে, একটু ভেবে দেখিস। অন্যদিকে রাতুল আর সাইমও বসেছিল লাইব্রেরির পাশে চায়ের দোকানে। রাতুল তখনও আয়শার প্রত্যাখ্যানের মধ্যেও এক অদ্ভুত আত্মবিশ্বাসে মগ্ন। রাতুল, আর কতদিন এভাবে একতরফা প্রেমে ভেসে বেড়াবি? আয়শা তো তোকে রীতিমতো অপমান করছে। তুই এবার থাম, কেন এত জেদ করছিস? চায়ে চুমুক দিয়ে, অপমান? না সায়েম, সে আমাকে পরীক্ষা করছে। সে দেখতে চাইছে আমার ভালোবাসা কতটা গভীর। আয়েশা সহজে হার মানার মেয়ে নয়। সে একটা দুর্গের মতো, আর সেই দুর্গে প্রবেশ করতে হলে আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধৈর্য? তুই জানিস মেয়েটা তোকে কেন পাত্তা দিচ্ছে না? তোর কবিতা, তোর নোটবুক নিয়ে লেখার পাগলামি, এগুলো সব ব্যথা যাচ্ছে। সে তোর উপস্থিতি এড়িয়ে চলছে। এড়িয়ে চলছে কারণ সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে সেই আবেগকে, যা তার মনোযোগ নষ্ট করবে। আয়েশা অত্যন্ত আবেগী মেয়ে, কিন্তু সে তার আবেগটাকে শক্ত হাতে ধরে রেখেছে। আর আমার কাজ হলো সেই বাঁধন আলগা করা। আমি ওকে ছেড়ে যাব না, আমি অপেক্ষা করব। তোর এই অপেক্ষার ফল যদি খারাপ হয়? হোক, কিন্তু আমি জানি আয়েশা একদিন আমার চোখের দিকে তাকিয়ে বলবে, রাতুল, আমি তোমার অপেক্ষায় ছিলাম, আর সেদিনের জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। সেদিন সন্ধ্যায় আয়শা লাইব্রেরিতে বই খুঁজছিল। রাতুল তখন লাইব্রেরির এক কোণে বসে পড়ছিল। রাতুল কিন্তু আয়শার দিকে একবারও তাকালো না, যেন সে তার উপস্থিতি টেরই পায়নি। আয়শা মনে মনে ভাবল, হয়তো রাতুল এবার তার কথা শুনেছে, হয়তো সে সরে গেছে। আয়শার মনে এক ধরনের স্বস্তি এলো, কিন্তু সেই স্বস্তির সাথে ছিল এক অদ্ভুত শূন্যতা। আয়শা যে তাকে এত উপেক্ষা করার পরও রাতুলের প্রতিদিনের উপস্থিতি তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়েছিল। কিছুক্ষণ পর আয়শা দেখল রাতুল তার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। রাতুল যাওয়ার সময় আয়শার টেবিলের উপর আলতো করে একটা লাল গোলাপ রেখে গেল। কোনো কথা নেই, কোনো ইশারা নেই, শুধু একটা গোলাপ। রাতুল লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। আয়শা স্থির হয়ে বসে রইল, তার চোখ তখন টেবিলের উপর রাখা লাল গোলাপটির দিকে। গোলাপের পাপড়িগুলো যেন রাতুলের নীরব ভালোবাসা আর জেদের প্রতীক। গোলাপটা হাতে নিয়ে, এই ছেলেটা
এইভাবে কেন করে? আয়েশা গোলাপটা ছুঁয়ে দেখল। এই নীরব ইশারা আয়েশার হৃদয়ের কঠিন আবরণ ভেদ করতে শুরু করলো। রাতুল তাকে সরাসরি বিরক্ত করছে না, কিন্তু তার উপস্থিতি আর তার নিবেদনকে অস্বীকারও করতে দিচ্ছে না। আয়েশা সেই গোলাপটা ব্যাগে রাখল। সে তখনও রাতুলের প্রতি তার অনুভূতি কি তা বুঝতে পারল না, কিন্তু সে এটাও জানত রাতুলের জন্য তার মনে এখন আর কেবল বিরক্তি নেই, আছে এক গভীর কৌতূহল আর এক ধরনের চাপা উত্তেজনা। রাতুলের নীরব গোলাপ আয়েশার মনে এক অদ্ভুত ঝড় তুলেছিল। সেদিনের পর থেকে আয়েশা ক্লাসে, ক্যান্টিনে সবখানে রাতুলকে খুঁজতে শুরু করলো। রাতুল তার প্রতি মনোযোগ দেওয়া কমিয়ে দিয়েছিল, কিন্তু তার উপস্থিতি ছিল আরও বেশি প্রগাঢ়। রাতুল এখন আয়েশাকে সরাসরি বিরক্ত না করে দূর থেকে শুধু তাকে দেখত, যেন সে আয়েশাকে তার নিজস্ব স্পেসে ছেড়ে দিয়েছে, কিন্তু তার হৃদয়ের দরজা খোলা রেখেছে। রাতে আয়েশার ঘুম ভেঙে যেত। সে জানালার দিকে তাকিয়ে দেখত পূর্ণিমা বা নক্ষত্রের আলো। তার মনে আসতো রাতুলের সেই কবিতা আর তার চোখে দেখা সেই দৃঢ় সংকল্প। মনে মনে, রাতুল, কেন তুমি আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছ? আমি তো এভাবে বাঁধনে জড়াতে চাইনি। আমি তো স্বাধীন থাকতে চেয়েছিলাম। সে বুঝতে পারছিল রাতুলের নীরব ভালোবাসা তাকে স্বাধীনতার চেয়েও বেশি কিছু দিচ্ছে, এক নির্ভরতার প্রতিশ্রুতি। সে যত রাতুলকে এড়িয়ে চলতে চাইছে, রাতুল তত তার মনের গভীরে প্রবেশ করছে। একদিন সীমা আয়েশাকে নিয়ে গেল ইউনিভার্সিটির পেছনের এক নির্জন চায়ের দোকানে। সীমা দেখল আয়েশার অস্থিরতা। শোন আয়েশা, তুই এভাবে কতদিন চলবি? হয় ওকে পুরোপুরি ভুলে যা, নয়তো কথা বল। তোর এই দোটানা আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি না সীমা, রাতুল কেন এমন করে। সে এখন আমাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু তার চোখ সবসময় আমার পিছু নেয়। আমার মনে হয় সে আমাকে একটা ফাঁদে ফেলতে চাইছে। ও ফাঁদ ফেলছে না, ও তোকে সময় দিচ্ছে, তোকে বোঝার সুযোগ দিচ্ছে যে তুই ওকে ছাড়া থাকতে পারছিস না। শোন, তুই শুধু একটা কাজ কর, কাল ওকে নিজে থেকে ডেকে কথা বল। চমকে উঠে, আমি? কেন? হ্যাঁ, তুই ওর সাথে কথা বলে তোর মনের সব দ্বিধা দূর কর। হয় সরাসরি না বল, নয়তো হ্যাঁ। তোর এই নীরবতা ওকে আরও বেশি জেদি করে তুলছে। আয়েশা, তুই যদি ওকে সত্যি উপেক্ষা করতে পারতিস, তাহলে তুই আজ ওর গোলাপটা ব্যাগে রাখতিস না। সীমার কথাগুলো আয়েশার হৃদয়ে গেঁথে গেল। সে বুঝতে পারল রাতুলের প্রতি তার এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। সে ভয় পাচ্ছে যদি সে রাতুলকে কাছে টানে, তবে তার পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। কিন্তু রাতুলকে ছাড়া তার জীবন এখন আরও বেশি শূন্য মনে হচ্ছে। পরের দিন বিকেলে আয়েশা লাইব্রেরি থেকে ফিরছিল। পথে হঠাৎ রাতুলের সাথে দেখা। রাতুল তার সাইকেল নিয়ে যাচ্ছিল। রাতুল আয়েশাকে দেখল, কিন্তু কোনো কথা না বলে সাইকেলের গতি কমিয়ে চলতে লাগলো, যেন সে আশা করছে আয়েশা তাকে ডাকুক। আয়েশার হৃদস্পন্দন দ্রুত হলো। এই সুযোগ, আজই তাকে কথা বলতে হবে। রাতুল, শোনো। আয়েশার ডাকে রাতুল সাইকেল থামালো। তার চোখে ছিল এক শান্ত জিজ্ঞাসা। তার মুখে কোনো হাসি ছিল না, ছিল না কোনো উত্তেজনা, যেন সে জানতো আয়েশা তাকে ডাকবে। হ্যাঁ বলো আয়েশা, তোমার কি কিছু বলার ছিল? গলা শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে চলো একটু হেঁটে কথা বলি। তারা দুজন হাঁটতে শুরু করলো। ক্যাম্পাসের বিকেলটা তখন শান্ত, কেবল পাতার মর্মর ধ্বনি। রাতুল, তুমি কেন আমার সাথে এমন করছো? কেন আমার জীবনটাকে এভাবে এলোমেলো করে দিচ্ছ? আমি তো বলেছিলাম আমি এসব চাই না। ধীর শান্ত কণ্ঠে। তুমি চাও না, আমি সেটা জানি, কিন্তু তোমার মন অন্য কথা বলছে। আয়েশা, তুমি যেদিন তোমার নোটবুক ভুলে গিয়েছিলে, সেদিন তোমার একটা লেখায় আমি তোমার একাকিত্ব আর নীরব আকাঙ্ক্ষা দেখেছি। আমার একাকিত্ব? হ্যাঁ, তোমার ভেতরে একটা শূন্যতা আছে। তুমি তোমার স্বপ্নে পৌঁছানোর জন্য সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছ, কিন্তু তোমার হৃদয় ভালোবাসা চায়, আর আমি সেই ভালোবাসার জন্য অপেক্ষা করছি। তুমি আমাকে উপেক্ষা করতে পারো, কিন্তু তুমি নিজেকে উপেক্ষা করতে পারছো না। ভেঙে পড়ে, আমি ভয় পাচ্ছি রাতুল, যদি আমাদের সম্পর্ক আমার লক্ষ্য থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। আমি খুব কষ্ট করে এখানে এসেছি।
থেমে গিয়ে আয়েশার হাত ধরল। ভালোবাসার সম্পর্ক কখনো লক্ষ্য থেকে দূরে সরায় না আয়েশা, বরং তা আরও বড় করে তোলে। আমি তোমার লক্ষ্য, তুমি আমাকে শক্তি হিসেবে নাও, বাঁধন হিসেবে নয়। আমি কথা দিচ্ছি, আমাদের সম্পর্ক তোমার পড়ালেখা বা তোমার স্বপ্ন কোনোটার পথে বাধা হবে না। আমি তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই, তোমার সব থেকে বড় শক্তি হতে চাই। রাতুলের চোখে ছিল গভীর আস্থা আর ভালোবাসা। আয়েশা রাতুলের হাত সরাতে পারল না। সে অনুভব করল রাতুলের স্পর্শে কোনো জোর নেই, আছে শুধু নির্ভরতা। তার মনের সব দ্বিধা যেন রাতুলের কথায় দূর হয়ে গেল। চোখে জল দিয়ে, রাতুল, আমি আর তোমাকে উপেক্ষা করতে পারছি না। আয়েশাকে আলতো করে কাছে টেনে নিয়ে, তোমাকে উপেক্ষা করতে হবে না, আমার অপেক্ষার ফল আমি পেলাম। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। সেদিন ক্যাম্পাসের সেই শান্ত সন্ধ্যায় আয়েশা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। রাতুলের দীর্ঘ অপেক্ষা আর নীরব ভালোবাসা জয়ী হলো। আয়েশা আর রাতুলের নতুন পথ চলা শুরু হলো, যেখানে ভালোবাসা শক্তি হবে, কোনো বাঁধন নয়। রাতুলের হাত ধরে আয়েশা যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেল। যে ভালোবাসা থেকে সে এতদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, সেই ভালোবাসা এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। রাতুলের সান্নিধ্য আয়েশার পড়ালেখার একাগ্রতা নষ্ট করল না, বরং তাকে আরও বেশি অনুপ্রাণিত করল। রাতুল তার কথা রেখেছিল। তাদের সম্পর্ক কখনোই আয়েশার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং রাতুল নিজেই হয়ে উঠল আয়েশার সবচেয়ে বড় সমর্থন। লাইব্রেরিতে পড়া শেষে, আয়েশা, চলো এবার একটু কফি খাওয়া যাক। তোমার চোখ বলছে তোমার মাথায় এখন আর কোনো থিওরি ঢুকছে না। নোটবুক বন্ধ করে, হ্যাঁ, আজ আর ভালো লাগছে না, কিন্তু আমার 2টো অধ্যায় এখনো বাকি। আমি জানি কাল সকালে আমরা একসাথে পড়ব। এখন এসো, তোমাকে একটা কবিতা শোনাবো যা তোমার ক্লান্তি দূর করে দেবে। রাতুল আয়েশাকে নিয়ে লাইব্রেরির বাইরে ঘাসের ওপর বসল। চাঁদের আলোয় রাতুল যখন তার প্রিয় কবিতা আবৃত্তি করত, আয়েশার মনে হতো এই ক্যাম্পাসের সব সৌন্দর্য যেন কেবল তাদের জন্য। কবিতা শুনে, রাতুল, তুমি এত সুন্দর করে কথা বলো কেন? তোমার কথা শুনলে মনে হয় জীবনে আর কোনো কষ্ট নেই। আয়েশার হাত ধরে, কারণ আমার সব কথা তোমার জন্যই। তোমার মধ্যে যে নীরবতা ছিল, আমি তাতে সুর দিতে চেয়েছিলাম। এখন আমার কথা শুধু তোমাকে খুশি করার জন্য। তাদের প্রেম ছিল পড়ালেখা আর স্বপ্নের আবরণে মোড়া। তারা ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কঠিন অঙ্ক কষত, জটিল থিওরি নিয়ে আলোচনা করত। তাদের প্রেম কেবল আবেগের ছিল না, ছিল বুদ্ধিবৃত্তিক বোঝাপড়ার। সেই যে প্রথম আলাপ, তারপর থেকে রাতুল নিয়মিত আয়েশাকে একটি করে গোলাপ দিত। তবে সেই গোলাপ দেওয়ার ভঙ্গি ছিল অন্যরকম। আয়েশা ক্লাসে এসে দেখত তার ব্যাগের ওপর আলতো করে রাখা একটা লাল গোলাপ, অথবা লাইব্রেরির নির্দিষ্ট একটা বইয়ের পাতার ভাঁজে রাখা শুকনো একটা গোলাপের পাপড়ি। মুস্কি হেসে সীমাকে, দেখলি সীমা, ও আবার তার নীরব ভালোবাসা জানিয়ে গেল। খুশি হয়ে, তোদের প্রেমটা একদম অন্যরকম, যেন 2টো বইয়ের মধ্যে লুকিয়ে থাকা একটা গোপন গল্প। রাতুল তোকে যেভাবে বোঝে সেটা সত্যিই অন্য কেউ পারবে না। রাতুলের এই নীরব ইশারাগুলো আয়েশার প্রতিদিনের রুটিনকে এক নতুন মাধুর্য দিত। তারা কখনোই প্রকাশ্যে ভিড়ের মধ্যে প্রেম দেখাতো না। তাদের ভালোবাসার ভাষা ছিল নীরবতা আর গভীর বোঝাপড়া। সীমা আর সায়েম, যারা এতদিন তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান ছিল, তারাও এখন তাদের সম্পর্কের গভীরতা বুঝতে পারল। রাতুল, তুই ঠিকই বলেছিলি। আয়েশা সত্যিই তোর ভালোবাসার অপেক্ষায় ছিল। তোদের দুজনকে একসাথে দেখলে মনে হয় তোরা একে অপরের পরিপূরক। আয়েশার দিকে তাকিয়ে, ও আমার শক্তি সায়েম। আমার জীবনে ওর আগমন না হলে হয়তো আমি নিজেকে পুরোপুরি চিনতেই পারতাম না। ওর নীরবতা আমাকে শিখিয়েছে গভীরতা কোথায় থাকে। আয়েশা, রাতুল তোকে যেভাবে আগলে রাখে, তোর স্বপ্নকে যেভাবে সমর্থন করে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি খুশি যে তুই তোর ভয় কাটিয়ে উঠতে পেরেছিস। রাতুলকে দেখে, হ্যাঁ সীমা, রাতুল আমাকে শিখিয়েছে ভালোবাসা কখনো বাঁধন হতে পারে না। ভালোবাসা হয় মুক্তির আরেক নাম। এখন আমি আরো ভালোভাবে পড়ালেখা করতে পারি, কারণ আমি জানি
রাতুল আমার পাশে আছে। তাদের প্রেম যতদিন যাচ্ছিল ততই গভীর হচ্ছিল। একদিন রাতে তারা ক্যাম্পাসের বটগাছের নিচে বসেছিল। আকাশে তখন ভরা পূর্ণিমা। আয়শা, আমার মনে হয় আমাদের গল্পটা যেন একটা প্রাচীন কবিতা, যেখানে নায়ক নায়িকা প্রথমে পরস্পরকে উপেক্ষা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরের আত্মার সঙ্গী হয়ে ওঠে। রাতুলকে জড়িয়ে ধরে আমার জীবনে তুমি না এলে হয়তো আমি সারা জীবন লাইব্রেরির বই আর পরীক্ষার খাতাতেই ডুবে থাকতাম। তুমি আমাকে জীবনের আসল রং চিনিয়েছ। আয়েশার ঠোঁটে আলতো চুমু খেয়ে আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম তোমার হৃদয়ের দরজা একদিন আমার জন্য খুলবেই। রাতুল তার জেদ আর নীরব ভালোবাসার মাধ্যমে আয়েশার সমস্ত ভয়কে জয় করেছিল। তাদের প্রেম ছিল এক গভীর বন্ধুত্ব, তীব্র আবেগ এবং স্বপ্নের প্রতি পারস্পরিক শ্রদ্ধার সংমিশ্রণ। আয়েশা তার স্বাধীন সত্তা হারায়নি, বরং রাতুলের প্রেমে সেই সত্তা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাদের প্রেম তাদের ভবিষ্যতের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছিল। আয়েশা আর রাতুলের প্রেম ছিল যেমন গভীর, তেমনি খুনসুটিতে ভরা। রাতুল কখনো গম্ভীর থাকতে পারত না, আর আয়েশার মুখে হাসি ফোটানোই ছিল তার প্রধান লক্ষ্য। তাদের প্রতিটি দিন কাটত ছোট ছোট দুষ্টুমি আর ভালোবাসার মজার আবদারে। একদিন সকালে ক্যান্টিনে তারা দুজন একসাথে কফি খাচ্ছিল। রাতুল দেখল আয়েশা মনোযোগ দিয়ে বই পড়ছে এবং মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। আয়শা, তোমার কফিটা কেমন যেন তেতো লাগছে। মনে হচ্ছে ক্যান্টিনের লোক চিনি দিতে ভুলে গেছে। বই থেকে চোখ না সরিয়ে তেতো তো লাগবেই, আমি ব্ল্যাক কফি খাই, তুমি জানো। ইস, এত তেতো খেতে পারো তুমি? তোমার জীবনটা কি তেতো? একটু মিষ্টির দরকার। রাতুল নিজের কাপ থেকে 1 চামচ চিনি তুলে নিয়ে আয়েশার কফির কাপে ঢেলে দিতে চাইল। এই কি করছো? একদম না, আমার কফি নষ্ট করবে না। রেগে যাওয়ার ভান করে। কেন? একটু মিষ্টি হলে ক্ষতি কি? আমাদের প্রেমটা তো মিষ্টি, কফিটাও একটু মিষ্টি হোক। না রাতুল, সরাও বলছি। তোমার মিষ্টি প্রেম তোমার কাছে রাখো, আমার তেতো কফি ভালো। আয়েশা হাত দিয়ে রাতুলের হাত সরিয়ে দিল, কিন্তু রাতুল সুযোগ বুঝে 1 ফোঁটা চিনি মেশানো কফি আয়েশার কপালে লাগিয়ে দিল। এবার তোমার কপালে একটু মিষ্টি লেগে রইল, যাতে যখনই তুমি পড়া নিয়ে গম্ভীর হও আমার কথা মনে পড়ে। রাগে চোখ বড় করে রাতুল, তুমি একটা অসম্ভব পাজি ছেলে, ধরো এবার। আয়েশা দ্রুত তার টেবিলের ওপর রাখা ন্যাপকিন দিয়ে রাতুলের গালে কফির ফোঁটা লাগিয়ে দিল। দুজনেই হেসে উঠল। তাদের খুনসুটি দেখে আশেপাশের সবাইও হেসে ফেলল। ফাইনাল পরীক্ষার আগের দিন রাতুল আর আয়েশা লাইব্রেরিতে পড়ছিল। আয়েশা খুবই মনোযোগ দিয়ে একটা কঠিন প্রশ্ন বোঝার চেষ্টা করছিল। রাতুল, এই থিওরিটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মনে হচ্ছে কাল পরীক্ষার হলে গোলমাল করে ফেলবো। আয়েশার দিকে ঝুঁকে এসে নিচু স্বরে গোলমাল হবে না, আমি তোমার জন্য একটা গোপন টোটকা নিয়ে এসেছি। কৌতূহলী হয়ে কি টোটকা? আয়েশার কানের কাছে কাল পরীক্ষার হলে যখনই দেখবে তোমার মনে হচ্ছে তুমি সব ভুলে যাচ্ছ, তখনই আলতো করে তোমার বাম হাতটা তোমার ডান হাতের তালুতে ঘষবে। মনে করবে আমি তোমার হাত ধরে আছি, আর দেখবে সব মনে পড়ে যাবে। লজ্জা পেয়ে হেসে কি যে বলো রাতুল, এটা কোনো টোটকা হলো? এটাই সবচেয়ে বড় টোটকা, কারণ আমি তোমার শক্তি, আর পরীক্ষার হলে তো আর আমি তোমার পাশে থাকতে পারবো না, তাই আমার স্পর্শ তোমাকে শক্তি দেবে। আয়েশা হেসে রাতুলের বুকে আলতো করে চাপড় মারল। কিন্তু পরীক্ষার হলে সত্যি যখন আয়েশা একটা প্রশ্ন নিয়ে দ্বিধায় পড়ল, তার অবচেতন মন রাতুলের কথা মনে করিয়ে দিল। সে আলতো করে ডান হাতের তালুতে বাম হাতটা ঘষতেই তার মনে যেন এক অদৃশ্য শক্তি এলো, আর সেই উত্তরটা লিখতে পারল। একদিন ক্যাম্পাসে ছবি তোলার সময় রাতুল আয়েশার ছবি তুলছিল। আয়শা, একটু হাসো তো। তোমার ওই গম্ভীর মুখটা দেখে মনে হচ্ছে তুমি রাজ্যের সব ভার বহন করছো। আমি তো হাসছি, এর চেয়ে বেশি হাসতে পারবো না। ক্যামেরা নামিয়ে এ কেমন হাসি? এ তো মেঘে ঢাকা চাঁদের হাসি। আমার চাই খোলা হাসি। রাতুল হঠাৎ করে আয়েশার গাল টিপে ধরল।
আয়েশা অবাক হয়ে বলতেই রাতুল সেই মুহূর্তে ছবিটা ক্লিক করে নিল। এই, তুমি কি করলে? আমার ছবি নষ্ট করলে কেন? আমি তো হাসছিলাম না। ক্যামেরা স্ক্রিন দেখিয়ে এটাই তো তোমার সবচেয়ে সুন্দর হাসি, রাগ আর ভালোবাসার মিশ্রণ। তুমি দেখো, তোমার এই ছবিটাই সবচেয়ে বেশি লাইক পাবে। আয়েশা ছবিটা দেখে প্রথমে রাগ করলো, তারপর হেসে উঠল। ছবিতে তার চোখে ছিল রাগের ভান, কিন্তু ঠোঁটের কোণে ছিল ভালোবাসার হাসি। রাতুল তার দুষ্টুমি দিয়ে সবসময় আয়েশার ভেতর থেকে সত্যিকারের আবেগ বের করে আনত। তাদের প্রেম ছিল লেখাপড়া, স্বপ্ন আর অটুট বন্ধনের গাঁথুনি। রাতুল তার খুনসুটি দিয়ে আয়েশাকে সবসময় মনে করিয়ে দিত যে জীবনে কেবল সিরিয়াস হলে চলে না, একটু আনন্দ আর হাসিও দরকার। তাদের সম্পর্কের খুনসুটিগুলোই তাদের ভালোবাসাকে আরও মজবুত করেছিল। আয়েশার জীবনের নীরবতা রাতুলের হাসিতে ভরে উঠেছিল, আর রাতুলের জেদ পরিণত হয়েছিল ভালোবাসার মিষ্টি আবদারে। রাতুল আর আয়েশার জীবন খুনসুটি আর ভালোবাসা ছিল নিত্যদিনের সঙ্গী। তাদের সম্পর্ক পরিণত হচ্ছিল এক গভীর বোঝাপড়ায়, যেখানে ছোট ছোট দুষ্টুমিগুলো তাদের ভালোবাসার মজবুত ভিত্তি হিসেবে কাজ করত। রাতুল তার জন্মদিনে আয়েশার জন্য একটি বিশেষ উপহার তৈরি করলো, নিজের হাতে তৈরি একটি কাঠের ফ্রেম, যার ভেতরে আয়েশার লেখা প্রিয় একটি কবিতা ফ্রেম করা। উপহারটি পেয়ে আয়েশা খুব খুশি হলো, কিন্তু সে রাতুলকে দেখাতে চাইল না যে সে কতটা মুগ্ধ হয়েছে। উৎসাহ নিয়ে, কেমন হয়েছে আয়েশা? অনেক সময় নিয়ে নিজের হাতে বানিয়েছি তোমার প্রিয় কবিতা। উপহারটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। সুন্দর হয়েছে, কিন্তু কাঠটা আরেকটু মসৃণ করা যেত, আর ফ্রেমের কোণগুলো একটু এলোমেলো। আয়েশার এই সামান্য সমালোচনা শুনে রাতুল মুহূর্তের জন্য মন খারাপ করল। সে আশা করেছিল আয়েশা আনন্দে আত্মহারা হবে, কণ্ঠে সামান্য অভিমান। ও মানে তোমার পছন্দ হয়নি? তুমি এত খুব ধরছো? আমি এত কষ্ট করে বানিয়েছি। রাতুলকে কাছে টেনে নিয়ে, এই বোকা, তুমি অভিমান করছো কেন? আমি শুধু তোমার মনোযোগ পরীক্ষা করছিলাম। এটা আমার জীবনের সেরা উপহার। আমি জানি তুমি কত ভালোবাসা দিয়ে এটা বানিয়েছো। আয়েশা উপহারটা বুকে জড়িয়ে ধরল। রাতুলের অভিমান মুহূর্তেই গলে গেল। সে বুঝতে পারল আয়েশার সামান্য সমালোচনা ছিল কেবল তার ভালোবাসার পরীক্ষা। আয়েশার মাথায় আলতো করে চুমু খেয়ে, তুমি খুব দুষ্ট, আর কখনো এমন করো না, আমার মন খারাপ হয়ে যায়। হাসি মুখে, তোমার মন খারাপ হলে তো আমারও ভালো লাগে না, কিন্তু তোমার অভিমানটা দেখতে খুব মিষ্টি লাগে। একদিন সকালে ক্যান্টিনে তারা দুজনে কফি খাচ্ছিল। টেবিলের ওপর দুটো কফির কাপ রাখা। রাতুল নিজের কাপের কফি আয়েশাকে এগিয়ে দিল। নাও তোমার ব্ল্যাক কফি, আমারটা হলো মিষ্টি কফি। তারা দুজনেই নিজেদের কাপ থেকে চুমুক দিল। রাতুল চুমুক দিয়েই মুখটা অদ্ভুত করল। ইস আয়েশা, এটা তো আমার কাপ, তুমি ভুল করে আমার কাপ নিয়েছো, এটা একদম তেতো। হাসি চেপে, ও সরি রাতুল, তুমিও তো আমার কাপ নিয়েছো। তোমার মিষ্টি কফিও তো বেশ তেতো লাগছে। কি বলছো? আমি চিনি দিতে ভুল করলাম নাকি? রাতুল নিজের কাপটা ভালোভাবে দেখল, তারপর আয়েশার কাপের দিকে তাকালো। আয়েশা, তুমি ইচ্ছা করে কাপ অদল বদল করেছো তাই না, আমাকে তেতো খাওয়ানোর জন্য? মিষ্টি হাসি দিয়ে, একটু খুনসুটি করলাম আর কি। তুমি তো সব সময় আমাকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করো, তাই ভাবলাম আজ একটু তোমাকে তেতো খাওয়াই। আয়েশার কপালের ওপর চাপ দিয়ে, তোমার সব দুষ্টুমি আমার ভালো লাগে, তবে তুমি আমার কফি নষ্ট করেছো, এর শাস্তি তোমাকে পেতে হবে। আয়েশার কপালের ওপর হাত দিয়ে রাতুল নিজের কাপের তেতো কফি এক চুমুকে শেষ করলো। তারপর আয়েশার কফির কাপটা নিয়ে সামান্য চিনি মিশিয়ে দিল। এবার নাও, তেতোটা আমি পান করেছি, আর মিষ্টিটা তোমার জন্য রেখে গেলাম। ভালোবাসার সম্পর্ক সবসময় এমন হয়, দুজনের কষ্ট একজনে নিতে হয়। রাতুলের এই গভীর কথা শুনে আয়েশার চোখে জল এলো। খুনসুটির আড়ালে রাতুল সবসময় তাকে ভালোবাসার গভীর অর্থ বোঝাতো। একদিন হঠাৎ করেই ক্যাম্পাসে বৃষ্টি নামলো। রাতুল আর আয়েশা তখন লাইব্রেরি থেকে বেরোচ্ছিল। বৃষ্টি থেকে বাঁচতে তারা একটা পুরনো গাছের নিচে আশ্রয় নিল। ইস, এখন তো সব ভিজে যাবে, আমাদের পরীক্ষা তো সামনে। আয়েশার হাত ধরে, পরীক্ষার চিন্তা এখন বাদ দাও, এমন সুন্দর বৃষ্টিতে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো।
আয়েশা, তুমি জানো আমার সবচেয়ে প্রিয় ঋতু বর্ষা। কেন? কারণ এই সময়ে প্রকৃতি তার সবটুকু উজাড় করে দেয়, ঠিক যেমন আমি তোমাকে আমার সবটুকু উজাড় করে দিয়েছি। তুমি আমার জীবনে এমন এক বৃষ্টি যা আমার শুষ্ক হৃদয়কে সিক্ত করেছে। আমি আর কখনো একা থাকতে চাই না। আমিও না রাতুল, তোমার মতো শক্তি আর তোমার মতো ভালোবাসা আমার আর কখনো দরকার হবে না। আমি তোমার কাছেই নিরাপদ। বৃষ্টি ভেজা সেই মুহূর্তে তাদের প্রেম আরও গভীর হলো। খুনসুটি আর ভালোবাসার এই নতুন পথ চলা, তারা দুজনেই একে অপরের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। তাদের সম্পর্ক ছিল এক নীরব চুক্তি, আজীবন একে অপরের পাশে থেকে স্বপ্ন পূরণের সঙ্গী হওয়ার চুক্তি। রাতুল আর আয়েশার সম্পর্কের প্রতিটি স্তর ছিল আবেগের আর বুদ্ধিবৃত্তিক গভীরতার মিশ্রণ। তাদের খুনসুটি কখনোই হালকা ছিল না, বরং তার আড়ালে লুকিয়ে থাকত জীবনের প্রতি, স্বপ্নের প্রতি তাদের গভীর অঙ্গীকার। পরীক্ষার শেষ মুহূর্তে তারা দুজন একসাথে রাত জেগে পড়াশোনা করত। রাতুল লক্ষ্য করল মাঝরাতে আয়েশার মনোযোগ প্রায় হারিয়ে গেছে। তার চোখে রাজ্যের ঘুম। ফিসফিস করে, আয়েশা, আর নয়, এবার শুয়ে পড়ো, কাল সকালে আবার পড়া যাবে। না রাতুল, এই অধ্যায়টা বাকি আছে, এটা শেষ না করলে আমার ঘুম আসবে না। আয়েশা জোর করে চোখ খোলা রাখার চেষ্টা করছিল। রাতুল আলতো করে আয়েশার মাথাটা তার কাঁধে ঠেকিয়ে দিল। আমি জানি তোমার জেদ কত, কিন্তু তোমার শরীরের বিশ্রাম দরকার। শোনো, তুমি আমার কাঁধে মাথা রাখো, আমি এই অধ্যায়টা তোমাকে জোরে জোরে পড়ে শোনাচ্ছি। তুমি শুধু শোনো আর চোখ বন্ধ করে বিশ্রাম নাও। অস্বস্তি নিয়ে কিন্তু আয়েশার চুলে হাত বুলিয়ে, কোনো কিন্তু নয়, আমার কথা শোনো, বিশ্বাস করো, কান দিয়ে শুনলেও পড়াটা মনে থাকবে। আমি তোমার শিক্ষক নই, তোমার সঙ্গী। রাতুলের কাঁধে মাথা রেখে আয়েশা চোখ বন্ধ করল। রাতুল ধীরে ধীরে কঠিন অধ্যায়টি এমনভাবে পড়ে যাচ্ছিল যেন তা কোনো রূপকথা। রাতুলের কণ্ঠস্বরের উষ্ণতা আর তার হৃদয়ের ধুকপুক শব্দে আয়েশা কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও টের পেল না। রাতুল পড়া শেষ করে আয়েশার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ক্লান্তি নেই, আছে এক গভীর তৃপ্তি। সে আলতো করে আয়েশার কপালে চুমু খেল। ফিসফিস করে, ঘুমিয়ে পড়ো আমার স্বপ্নের রানী, আমি জেগে আছি তোমার স্বপ্নের পাহারায়। কিছুক্ষণ পর সে আলতো করে আয়েশাকে তার বিছানায় শুইয়ে দিল এবং পাশে বসে তার অসমাপ্ত নোটগুলো নিজেই লিখে শেষ করল। এই ছিল রাতুলের প্রেম, যা যত্ন আর ত্যাগের প্রতীক। পরের দিন সকালে আয়েশা ঘুম থেকে উঠে দেখল তার নোটগুলো সম্পূর্ণ করা। পাশে রাতুলের হাতে লেখা একটা চিরকুট। আমি তোমার দুর্বলতা আর ক্লান্তি দূর করার দায়িত্ব নিয়েছি। তুমি আমার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারো। মনে রাখবে, তোমার কোনো ব্যর্থতা নেই, আছে শুধু আমার ভালোবাসার আরও একটা সুযোগ। ভালোবাসি, তোমার শক্তি, রাতুল। চিরকুটটা পড়ে আয়েশার চোখে জল এলো। রাতুলের ভালোবাসা তাকে শুধু প্রেমিকা হিসেবে চায়নি, চেয়েছিল একজন সফল মানুষ হিসেবে। সে কৃতজ্ঞতা জানাতে চাইল। রাতুলকে ফোন করে, রাতুল, তুমি কেন এত কষ্ট করলে? আমার ঘুম ভাঙিয়ে দিলেই তো পারতে। ফোনের অন্য প্রান্তে হেসে, কষ্ট না আয়েশা, তোমার জন্য কিছু করা আমার কাছে কষ্ট নয়, অধিকার। তুমি তোমার সময় নষ্ট করতে পারো না, আর আমি তোমাকে দুর্বল হতে দিতে পারি না। আমি তোমাকে কি বলে ধন্যবাদ দিব রাতুল? ধন্যবাদ দিতে হবে না, শুধু পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দাও আর আমাকে ভালোবেসো, এটাই আমার পুরস্কার। ফাইনাল পরীক্ষা শেষ হলো। আয়েশা আর রাতুল দুজনেই ভালো ফল করল। ফলাফল প্রকাশের দিন তারা দুজনেই ক্যাম্পাসের বটগাছের নিচে জড়ো হলো। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো, আনন্দ আর আবেগে। রাতুল, আমরা পেরেছি। তোমার সাহায্য ছাড়া আমি এটা পারতাম না। তুমিই আমার সবচেয়ে বড় শক্তি। আয়েশাকে কাছে টেনে নিয়ে, আমরা দুজন পেরেছি আয়েশা, এটা আমাদের ভালোবাসার ফল। আমি তোমায় বলেছিলাম আমাদের প্রেম কখনো আমাদের স্বপ্নের পথে বাধা হবে না। রাতুল আয়েশাকে তার বাহু ঠোলে নিল। তাদের এই আলিঙ্গনে ছিল এক কঠিন যাত্রার সমাপ্তি আর এক নতুন জীবনের শুরু। তাদের সম্পর্ক শুধু প্রেমিক প্রেমিকার ছিল না, ছিল আজীবনের সঙ্গী আর স্বপ্ন পূরণের সহযাত্রীর কান্না ভেজা কণ্ঠে।
আমি তোমাকে ভালোবাসি রাতুল, আমার সবটুকু দিয়ে ভালোবাসি। আয়েশার কপালে চুমু খেয়ে আমিও তোমাকে ভালোবাসি আমার নীরব প্রেমিকা। এবার চলো আমরা আমাদের ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখি। আমাদের পথ চলা শুরু হোক। স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল বেরোনোর পর রাতুল আর আয়েশার জীবনে নেমে এলো এক প্রশান্তির মুহূর্ত। তারা দুজনেই সফল। এখন তাদের সামনে অপেক্ষা করছে নতুন জীবনের পথ। এই সময়ে তাদের সম্পর্ক আরও পরিণত, আরও রোমান্টিক এবং আরও মাধুর্যময় হয়ে উঠল। একদিন সকালে, ছুটির দিন, রাতুল আয়েশাকে ডেকে তুলল। আয়েশা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ফিসফিস করে আয়শা, ওঠো, আলসেমে, জানো বাইরে কত সুন্দর সকাল। আলতো করে চোখ খুলে রাতুল, একটু ঘুমাতে দাও না, এত সকালে কেন ডেকে তুললে? আয়েশার পাশে বসে তার চুলে হাত বুলিয়ে কারণ আমি চাইনি তুমি আমাদের জীবনের এত সুন্দর মুহূর্তটা ঘুমিয়ে কাটাও। ওঠো, তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। আয়েশা বাধ্য হয়ে উঠে বসল। রাতুল তাকে নিয়ে গেল শহরের বাইরে এক নির্জন লেকের ধারে। সকালের নরম রোদ তখনও লেকের জলে পড়েনি। চারিদিক শান্ত। বাহ, জায়গাটা তো দারুণ শান্ত। কখন এলে তুমি এখানে? আয়েশার হাত ধরে অনেকক্ষণ আমি তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। এই জায়গাটা আমার কাছে আমাদের ভালোবাসার মতো শান্ত, সুন্দর আর সম্পূর্ণ আমাদের নিজস্ব। রাতুল তার পকেট থেকে দুটো ছোট কাগজের নৌকা বের করলো। এসো, আমরা আমাদের নতুন জীবনের স্বপ্নগুলোকে এই নৌকায় ভাসিয়ে দেই। একটা তোমার স্বপ্ন আর একটা আমার। তারা দুজনেই কাগজে তাদের ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন লিখল। চাকরি, বিদেশ ভ্রমণ, একটা ছোট্ট সুন্দর সংসার এবং নৌকা দুটো লেকের জলে ভাসিয়ে দিল। নৌকাগুলো ধীরে ধীরে জলের উপর দিয়ে এগিয়ে যেতে লাগলো। আবেগাপ্লুত হয়ে রাতুল, এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে। আয়েশার কপালে চুমু খেয়ে আমাদের জীবনটা হবে এই নৌকার মতো আয়শা, একে অপরের পাশে থেকে এগিয়ে যাবে। আমরা একসাথে আমাদের সব স্বপ্ন পূরণ করব। সেদিন সন্ধ্যায় তারা দুজন ক্যাম্পাসে সেই বটগাছের নিচে এলো, যেখানে তারা প্রথমবার নিজেদের ভালোবাসা প্রকাশ করেছিল। রাতুল হাতে এনেছিল একটা ছোট কেক। আজ আমাদের ভালোবাসার উদযাপন। তুমি আমার জীবনে আসার পর আমার প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়েছে। কেকের দিকে তাকিয়ে এটা তো খুব সুন্দর রাতুল। আজ আমি তোমাকে একটা চূড়ান্ত প্রতিশ্রুতি দেব আয়শা। রাতুল হাঁটুর ওপর ভর করে বসল। তার হাতে একটা ছোট্ট বাক্স। তার ভেতরে ছিল একটি হীরের আংটি। আয়শা, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমার জীবনের সব স্বপ্ন আর সব সাফল্যের অংশীদার হিসেবে। আমি তোমাকে তোমার সব পাগলামি, তোমার সব নীরবতা আর তোমার সব জেদের সাথে ভালোবাসি। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? রাতুলের এই অপ্রত্যাশিত প্রস্তাবে আয়েশার চোখ জলে ভরে উঠল। তার মনে পড়ল সেই দিনগুলো যখন সে রাতুলকে এড়িয়ে চলত, আর রাতুল নীরব ভালোবাসায় তার জন্য অপেক্ষা করত। কাঁপা কণ্ঠে রাতুল, হ্যাঁ, 1000 বার হ্যাঁ, আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। তুমি আমাকে আমার নিজের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছো। রাতুল আংটিটা আয়েশার আঙুলে পরিয়ে দিল। তারপর উঠে আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের সেই আলিঙ্গনে ছিল ভবিষ্যতের প্রতি এক অটুট অঙ্গীকার। আয়েশার কানে ফিসফিস করে তুমি আমার জীবনে আসা সবচেয়ে বড় উপহার আয়শা। আমাদের সংসার হবে ভালোবাসা আর স্বপ্ন দিয়ে গড়া। রাতুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমি তোমার পাশে থাকবো রাতুল, সব সময়। চাঁদের আলোয় বটগাছের পাতাগুলো যেন মৃদু হাওয়ায় দুলছিল। তাদের এই রোমান্টিক অঙ্গীকার শুধু তারা দুজন নয়, প্রকৃতিও যেন নীরবে সাক্ষী থাকল। তাদের প্রেম ছিল এক দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এক অমূল্য ধন। রাতুল আর আয়েশার বাগদান হয়ে গিয়েছিল। তাদের জীবনের পথ চলা মসৃণ এবং উজ্জ্বল দেখাচ্ছিল। তারা দুজনেই পিএইচডি গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং খুব দ্রুতই বিয়ের তারিখ ঠিক করার পরিকল্পনা চলছিল। তাদের প্রেম ছিল ক্যাম্পাসের এক আইডিয়াল স্টোরি, মেধা, ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। পিএইচডির জন্য রাতুল একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস স্কলারশিপ পেয়েছিল জার্মানির একটি বিখ্যাত ইউনিভার্সিটি থেকে।
আয়শারও একই ইউনিভার্সিটিতে আবেদন করার কথা ছিল। তাদের সিদ্ধান্ত ছিল রাতুল আগে যাবে এবং আয়শার ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে সেখানে নিয়ে যাবে। বিমানবন্দরে বিদায় মুহূর্তে আয়শার হাত ধরে, আয়শা, মাত্র 1 বছরের অপেক্ষা, চোখের পলকে সময় কেটে যাবে। আমি ওখানে সব কিছু সেটেল করেই তোমাকে নিয়ে যাব। রাতুলকে জড়িয়ে ধরে চোখে জল। নিজের খেয়াল রেখো রাতুল। আমি জানি তুমি আমাদের স্বপ্ন পূরণের জন্যই যাচ্ছ, কিন্তু তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটবে না। আয়শার কপালে চুমু খেয়ে, আমরা তো প্রতিদিনই কথা বলবো, আর তোমার জন্য প্রতিদিন একটা করে চিঠি পাঠাবো। আমার ভালোবাসা তোমার পাশে সব সময় থাকবে। তুমি শুধু মন দিয়ে তোমার কাজটা করো। রাতুল চলে গেল। আয়শার জীবনে নেমে এলো এক কঠিন অপেক্ষা। যদিও তাদের রোজ কথা হতো, রাতুলের পাঠানো ছোট ছোট ইমেল আর চিঠিগুলো আয়শার একাকিত্ব দূর করত। আয়শা নিজেকে ব্যস্ত রাখল গবেষণার ভর্তির প্রস্তুতিতে। রাতুলের স্বপ্ন ছিল তার স্বপ্ন। মাসখানেক সব ঠিকঠাকই চলছিল। রাতুল নিয়মিত আয়শাকে ফোন করত, তার গবেষণা এবং সেখানকার জীবন নিয়ে বলতো। একদিন রাতে আয়শা রাতুলের জন্য অপেক্ষা করছিল। জার্মানিতে তখন সকাল। ফোন হাতে নিয়ে, রাতুল কেন এখনো ফোন করলো না? ও তো এই সময়টায় সবসময় ফোন করে। আয়শা নিজে ফোন করলো, ফোন বন্ধ। আয়শা ভাবলো হয়তো ব্যাটারি শেষ হয়েছে বা কোনো মিটিংয়ে ব্যস্ত আছে। সে পরের দিন সকালে আবার চেষ্টা করলো। দিন গড়িয়ে গেল, রাতুল ফোন ধরল না। আয়শার উদ্বেগ বাড়তে শুরু করলো। সীমাকে ফোন করে, সীমা, রাতুলের ফোন বন্ধ কেন? কাল রাত থেকে ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আরে আয়শা, দুশ্চিন্তা করিস না তো। হয়তো কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, বা ওর ফোন বিগড়েছে। হয়তো নতুন কোনো শহরে গেছে, তাই এমন হয়েছে। আয়শা নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার ভেতরের অস্থিরতা কাটছিল না। রাতুল এমন ছেলে নয় যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সে অন্তত একটা মেসেজ হলেও দেবে। 3 দিন পেরিয়ে গেল, রাতুলের পক্ষ থেকে কোনো যোগাযোগ নেই। আয়শা তার ভার্সিটির ঠিকানা, রাতুলের সুপারভাইজারের ইমেল আইডি খুঁজে বের করলো। সে দ্রুত সুপারভাইজারকে ইমেল করলো। ঘণ্টাখানেক পরই ইমেলের উত্তর এলো। সুপারভাইজারের উত্তর ছিল সংক্ষিপ্ত এবং চরম উদ্বেগজনক। ইমেলটা পড়ে আয়শার হাত থেকে ফোনটা পড়ে গেল। রাতুল নিখোঁজ। আয়শার পৃথিবী যেন মুহূর্তেই ধসে পড়ল। যে ভালোবাসা তার শক্তি ছিল, সেই ভালোবাসার মানুষটাই আজ হারিয়ে গেল। তার মনের মধ্যে চরম আতঙ্ক বাসা বাঁধল। চিৎকার করে, রাতুল, তুমি কোথায়? আমার সাথে এমন করতে পারো না। আয়শার জীবন থমকে গেল। সে জার্মানিতে রাতুলের আত্মীয় স্বজন, তার বন্ধুদের সাথে যোগাযোগ করলো। কেউ কোনো খবর দিতে পারল না। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু কোনো সূত্র নেই। রাতুল যেন বাতাসে মিশে গেছে। আয়েশা আর পড়ালেখায় মন দিতে পারল না। তার গবেষণা, তার পিএইচডির স্বপ্ন সবকিছুই অর্থহীন মনে হতে লাগলো। সে শুধু রাতুলের অপেক্ষায় রইল। আয়শা, প্লিজ নিজেকে এভাবে শেষ করে দিও না। আয়শা, প্লিজ নিজেকে এভাবে শেষ করে দিস না। তুই তো রাতুলের শক্তি ছিলি, তোর তো এখন আরও শক্ত হওয়া উচিত। কাঁদতে কাঁদতে, কিভাবে শক্ত হব সীমা? যে আমার সব কিছু ছিল সে নেই। ও তো আমাকে কথা দিয়েছিল। কেন এমন করলো রাতুল? কেন আমাকে একা ফেলে গেল? আয়েশার মনে এখন আর কোনো স্বপ্ন নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। রাতুলের দেওয়া আংটিটা সে শক্ত করে ধরে রাখত। সেই আংটি যেন ছিল তাদের শেষ অঙ্গীকারের প্রতীক। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে গেল, রাতুলের কোনো খবর এলো না। আয়েশার পরিবার তাকে বোঝানোর চেষ্টা করলো সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। মারে, এইভাবে কতদিন নিজেকে কষ্ট দিবি? রাতুল হয়তো, তুই বরং নিজের জীবনটা নিয়ে আবার ভাব। দৃঢ় কণ্ঠে, না, রাতুল আমাকে একা ফেলে যায়নি। সে আমাকে ছেড়ে কোথাও যায়নি। সে আমাকে কথা দিয়েছিল, আমি তার অপেক্ষায় থাকবো। যদি 1 বছরও লাগে আমি অপেক্ষা করব। সে ফিরে আসবে। আয়েশা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে প্রস্তুত হলো, অপেক্ষা। তার ভালোবাসা ছিল তার শক্তি, আর সে ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আশা ছিল তার একমাত্র সম্বল। রাতুল হারিয়ে যাওয়ার পর আয়েশার জীবন যেন এক স্থির অপেক্ষার নাম হয়ে গেল। সে আর ভালোবাসার মানুষটিকে খুঁজে পাওয়ার আশা ছাড়ল না। তবে
তার এই তীব্র একাকিত্ব তাকে আবার তার কেরিয়ারে মনোনিবেশ করতে সাহায্য করলো। সে তার সমস্ত আবেগ চাপা দিয়ে নিজেকে ব্যস্ত করলো পিএইচডির গবেষণায়। এই ব্যস্ততায় ধীরে ধীরে তার মনে এক নতুন প্রাচীর তৈরি করতে শুরু করলো। আয়েশা বুঝতে পারল রাতুলের জন্য তার অপেক্ষা যেন এক ধরনের একাকী বিদ্রোহ। সে কাউকে তার ভেতরের কষ্ট দেখতে দিতে চাইল না, তাই নিজেকে সে আরও কঠিন, আরও প্রতিরোধ করে তুলল। ক্যাম্পাসে তার পরিচিত হলো এক মেধাবী কিন্তু ভীষণ গম্ভীর ছাত্র হিসেবে। তার এই কঠোর ব্যক্তিত্বের আড়ালে লুকিয়েছিল চাপা রাগ রাতুলের উপর। কেন সে এভাবে কথা না দিয়ে হারিয়ে গেল? তার প্রতি রাতুলের ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? আয়েশার ইগো আর অবিশ্বাস যেন এক অদৃশ্য ফাটল তৈরি করলো তাদের স্মৃতিমাখা সম্পর্কে। নিজেকে বোঝাতে গিয়ে, রাতুল, তুমি কেন এমন করলে? আমার উপর তোমার বিশ্বাস ছিল না। আমাকে একা ফেলে যাওয়ার সাহস তুমি পেলে কি করে? আমি আর কারো কাছে দুর্বল হব না। আয়েশা তার এই ইগোকে তার শক্তি বানিয়ে নিল। সে কারো সহানুভূতি চাইল না। নিজের কষ্টকে সে চেপে রাখল হৃদয়ের গভীরে। ঠিক এই সময়ে তাদের বিভাগে যোগ দিল নতুন ফ্যাকাল্টি মেম্বার অর্ঘ্য। অর্ঘ্য একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ গবেষক। তার ব্যক্তিত্ব ছিল রাতুলের মতোই আত্মবিশ্বাসী, কিন্তু রাতুলের মতো আবেগপ্রবণ বা জেদি নয়। অর্ঘ্য ছিল ধীর, স্থির এবং অত্যন্ত প্রফেশনাল। অর্ঘ্য দ্রুতই বুঝতে পারল আয়েশার মেধা এবং তার ভেতরে চাপা যন্ত্রণা। গবেষণামূলক কাজে অর্ঘ্য প্রায়ই আয়েশার সাথে আলোচনা করত। আয়েশা, তোমার থিসিসের এই অংশটা চমৎকার হয়েছে, তবে তুমি আরেকটু ডেটা অ্যানালাইজ করলে এটা আরও সমৃদ্ধ হতে পারত। শুষ্ক কণ্ঠে, ধন্যবাদ স্যার, আমি সেটা দেখছি। মুস্কি হেসে, আমাকে স্যার না বললেও চলবে, আমরা তো সহকারী। আর তোমার কাজে আমি কোনো ভুল ধরতে আসিনি। আমি শুধু তোমাকে আরও ভালো করার জন্য বলছি। তোমার মধ্যে যে প্রতিভা আছে তা সহজে ছেড়ে দেওয়ার ঠিক হবে না। অর্ঘ্যের কথাই ছিল এক ধরনের সহজ গ্রহণযোগ্যতা, যা আয়েশা সাধারণত অন্যদের কাছে পেত না। সবাই তাকে দেখত রাতুলের হারানো প্রেমিকা হিসেবে, কিন্তু অর্ঘ্য দেখত একজন মেধাবী গবেষক হিসেবে। অর্ঘ্য বুঝতে পেরেছিল আয়েশা এক গভীর কষ্টে ভুগছে, কিন্তু সে কখনো ব্যক্তিগত প্রশ্ন করত না। সে শুধু গবেষণার কাজে আয়েশাকে উৎসাহ দিত এবং দীর্ঘ সময় ধরে তার সাথে আলোচনা করত। আয়েশা, তোমাকে একটা কথা বলি, গবেষণা আর জীবন দুটোই একরকমই। মাঝে মাঝে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যার সমাধান খুঁজে পাই না, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ থামিয়ে দেওয়া। অর্ঘ্যের দিকে তাকিয়ে, আপনি ঠিক বলেছেন, কাজ থামানো ঠিক নয়। তুমি হয়তো জানো, আমি নিজেও একটা কঠিন সময় পার করেছি। হয়তো তোমার মতো নয়, কিন্তু আমি বুঝেছি নিজের কাজই শেষ পর্যন্ত মানুষের সব থেকে বড় বন্ধু হয়। এই কাজই তোমার এগিয়ে নিয়ে যাবে। অর্ঘ্যের ওই হালকা ইশারা আয়েশাকে ভাবালো। অর্ঘ্য কখনো তার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে চাইল না, শুধু তাকে তার কাজে মনোনিবেশ করতে সাহায্য করল। আয়েশার ইগোর প্রাচীর অর্ঘ্যের প্রফেশনাল আর সংবেদনশীল ব্যবহারে ধীরে ধীরে নরম হতে লাগল। অর্ঘ্যের এই সমর্থন সত্ত্বেও আয়েশা রাতুলকে ভুলতে পারল না, কিন্তু রাতুলের দীর্ঘ নীরবতা আয়েশার মনে সন্দেহ আর অভিমান বাড়িয়ে দিচ্ছিল। মনে মনে, রাতুল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তবে অন্তত একটা খবর দিতে পারতে। তোমার এই নীরবতা আমাকে আমার প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য করছে। রাতুলের নীরবতা এবং অর্ঘ্যের স্থির উপস্থিতি, এই দুইয়ের টানাপোড়েনে আয়েশার মন দ্বিধাগ্রস্ত হয়ে উঠল। রাতুলের প্রতি তার অপেক্ষা ছিল এক গভীর ভালোবাসার অঙ্গীকার, কিন্তু এই অঙ্গীকারের ওপর এখন তার চাপা ইগো আর অবিশ্বাস ফাটল ধরাতে শুরু করলো। আয়েশা তার জীবনের রাশ আবার শক্ত করে ধরল, কিন্তু এই নতুন পথে তার পাশে রয়েছে অর্ঘ্যের দৃঢ় সমর্থন, যা রাতুলের স্মৃতিকে আরও ফিকে করে দিতে শুরু করলো। আয়েশার মন কি তবে অর্ঘ্যর অপেক্ষার ভার সইতে না পেরে নতুন করে নির্ভরতার দিকে ঝুঁকবে? রাতুল হারিয়ে যাওয়ার 1 বছর পেরিয়ে গেছে। আয়েশার জীবনে এখন অপেক্ষার এক স্থির যন্ত্রণা, যার সাথে মিশেছে অর্ঘ্যের নিঃশব্দ সমর্থন। আয়েশা পিএইচডির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু তার ভেতরের শূন্যতা একটুও কমেনি। রাতুলের দীর্ঘ নীরবতা তার প্রতি আয়েশার ইগোর ফাটলকে আরও বাড়িয়ে দিয়েছে। একদিন সন্ধ্যায় অর্ঘ্য আয়েশাকে তার গবেষণার সাফল্য উদযাপনের জন্য বাইরে নিয়ে গেল। তাদের সম্পর্ক এখন গভীর বন্ধুত্বের, যা কাজ আর পারস্পরিক শ্রদ্ধার উপর নির্ভরশীল। রেস্টুরেন্টের শান্ত পরিবেশে অর্ঘ্য হঠাৎ আয়েশার হাত ধরল।
আয়শা, তোমার সাফল্য সত্যিই প্রশংসনীয় যোগ্য। তুমি প্রমাণ করেছ জীবনে যতই ঝড় আসুক তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাওনি। আলতো হেসে ধন্যবাদ অর্ঘ্য। তোমার সাম- ধন্যবাদ অর্ঘ্য। তোমার সমর্থন ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। তুমি আমাকে আমার কাজটা নিয়ে থাকতে শিখিয়েছো। আমি তোমাকে শুধু তোমার কাজ নিয়ে থাকতে শেখাইনি আয়েশা, আমি তোমাকে তোমার বর্তমান নিয়ে বাঁচতেও শিখিয়েছি। আমি তোমাকে ভালোবাসি আয়েশা। অর্ঘ্যর এই অকপট স্বীকারোক্তি শুনে আয়েশা স্তব্ধ হয়ে গেল। তার হাতে থাকা বাগদানের আংটিটা মুহূর্তের জন্য যেন জ্বলে উঠল। অর্ঘ্য তার সামনে একটি সুন্দর আংটির বাক্স রাখল। আমি জানি রাতুল তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ছিল, আমি তাকে ভুলে যেতে বলছি না, কিন্তু তুমি তো 1 বছরেও বেশি সময় ধরে একা আছো আয়েশা। আমাকে তোমার জীবনে একটা সুযোগ দেওয়া যায় না? আমি আমি তোমার স্বপ্ন আর তোমার অতীত সবকিছুর সঙ্গী হতে প্রস্তুত। আয়েশার মনে তখন তীব্র দ্বন্দ্ব। একদিকে রাতুলের প্রতি তার একনিষ্ঠ ভালোবাসা আর প্রতিজ্ঞা, অন্যদিকে অর্ঘ্যর স্থির নিরাপদ ভালোবাসা। রাতুলের নীরবতা তাকে দুর্বল করে দিচ্ছিল। আবেগাপ্লুত কণ্ঠে অর্ঘ্য, আমি জানি না। অর্ঘ্য, আমি জানি তুমি ভালো মানুষ। তুমি আমাকে যেভাবে সমর্থন করেছো তা আমি ভুলবো না। আর রাতুল, সে আর হয়তো ফিরবে না। আমারও হয়তো জীবন নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আয়েশা হাত বাড়িয়ে অর্ঘ্যের হাত ধরল। সে রাজি হতেই যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ল তার হাতে থাকা রাতুলের দেওয়া হীরের আংটির দিকে। তার মনে ভেসে উঠল ক্যাম্পাসে সে বটগাছ, রাতুলের সেই দৃঢ় কণ্ঠস্বর। আমি তোমার জন্য অপেক্ষা করব। চোখ বন্ধ করে আমি আমি দুঃখিত অর্ঘ্য, আমি পারবো না। আশ্চর্য হয়ে কেন আয়েশা? আমি এখনো পারিনি। আমি রাতুলকে ভালোবাসতাম। হয়তো আমি রাতুলকে ভালোবাসি না, কিন্তু আমি এখনো তার প্রতিজ্ঞার কাছে বাঁধা। সে কেন চলে গেল আমি জানি না। আমি সেই উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ভেতরটা এখনো তার জন্য অপেক্ষা করছে। এটা হয়তো পাগলামি, কিন্তু এটাই সত্যি। আমি তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি তোমাকে ঠকাতে পারবো না। অর্ঘ্য এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখে ছিল হতাশা, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল শ্রদ্ধাপূর্ণ। আমি তোমার এই সততাকেও ভালোবাসি আয়েশা। ঠিক আছে, আমি তোমার প্রতিজ্ঞাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আংটির বাক্স বন্ধ করে শোনো, আমি তোমার ভালোবাসার মানুষ হতে পারিনি, কিন্তু আমি তোমার বন্ধু হতে চাই, তোমার শ্রেষ্ঠ বন্ধু। আমাকে সেই সুযোগটুকু দেবে? আমি তোমাকে তোমার কাজ নিয়ে থাকতে সাহায্য করব, আর রাতুলকে খুঁজতে সাহায্য করব। অর্ঘ্যর এই নিঃস্বার্থ প্রস্তাব আয়েশার হৃদয়ের কঠিন প্রাচীর ভেঙে দিল। সে জানত রাতুলের পর অর্ঘ্যই একমাত্র মানুষ যে তাকে সত্যিকারের অর্থে বোঝে। আবেগাপ্লুত হয়ে অর্ঘ্য, তুমি সত্যিই খুব ভালো মানুষ। আমি তোমার বন্ধুত্ব চাই। ধন্যবাদ। অর্ঘ্য আর আয়েশা বন্ধু হিসেবে নতুন পথ চলা শুরু করলো। অর্ঘ্য তার আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে রাতুলকে খুঁজতে শুরু করলো। 1 মাস পর অর্ঘ্য একটা অবিশ্বাস্য তথ্য নিয়ে আয়েশার কাছে এলো। আয়েশা, রাতুলের একটা খবর আছে, খারাপ খবর। আতঙ্কে কি হয়েছে অর্ঘ্য? রাতুল কি? না, সে মারা যায়নি, তবে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জার্মানির এক ছোট্ট শহরে। গুরুতর অ্যাক্সিডেন্ট। পুলিশ তাকে একটি হাসপাতালের বেওয়ারিশ রোগী হিসেবে ভর্তি করেছিল। আয়েশার হাত পা ঠান্ডা হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? কোথায় সে এখন? কেমন আছে? সে বেঁচে আছে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সে স্মৃতিশক্তি হারিয়েছে। তার হোস্টেল বা ইউনিভার্সিটির কোনো কিছুই তার মনে নেই। সে কাউকে চিনতে পারছে না। হাসপাতালে কর্তৃপক্ষ 1 বছরেরও বেশি সময় ধরে তার পরিচয় জানার চেষ্টা করছে। অবশেষে তার শরীরে পাওয়া একটি ছোট মেমোরি টিপ থেকে পরিচয় পাওয়া গেছে। আয়েশা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। রাতুল নিখোঁজ ছিল না, সে অসুস্থ ছিল। তার সমস্ত রাগ অভিমান যেন ইগো এক মুহূর্তেই ভেঙে গেল। তার চোখে তখন শুধু আনন্দ আর যন্ত্রণা। কান্নায় ভেঙে পড়ে। স্মৃতিশক্তি হারিয়েছে আমার রাতুল? সে আমাকে চিনতে পারবে না? অর্ঘ্য, আমি এখনই ওর কাছে। অর্ঘ্য, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, প্লিজ। শান্ত হও আয়েশা, সব ব্যবস্থা আমি করেছি। তোমার টিকিট কাটা হয়েছে, আমিও তোমার সাথে যাব। তুমি একা এই পরিস্থিতি সামলাতে পারবে না। অর্ঘ্য আর আয়েশা দ্রুত জার্মানির উদ্দেশ্যে রওনা হলো। ফ্লাইটে আয়েশা স্থির থাকতে পারছিল না।
সে রাতুলের দেওয়া আংটিটা শক্ত করে ধরে রেখেছিল। অর্ঘ্যকে বলে, অর্ঘ্য, যদি সে আমাকে চিনতে না পারে, যদি সে আমাদের সব ভালোবাসা ভুলে গিয়ে থাকে? সে তোমাকে চিনতে পারুক বা না পারুক আয়েশা, তোমার উপস্থিতি তাকে সব মনে করিয়ে দিতে পারে, ভালোবাসা সব বাঁধন ভেঙে দিতে পারে। আর যদি না পারে তবে তুমি আবার তাকে নতুন করে ভালোবাসবে, তার পাশে থাকবে। আমি তো তোমার পাশে আছি। অর্ঘ্যর শান্ত আশ্বাস আয়েশাকে সাহস দিল। আয়েশা বুঝল অর্ঘ্য কতটা খাঁটি বন্ধু। যে মানুষটিকে সে প্রত্যাখ্যান করেছে সেই মানুষটি আজ তার সব থেকে বড় অবলম্বন। তারা জার্মানির সেই ছোট্ট শহরের হাসপাতালে পৌঁছালো। রাতুলকে দেখে আয়েশার হৃদস্পন্দন থেমে গেল। সে আগের মতোই সুদর্শন, কিন্তু তার চোখে ছিল এক গভীর শূন্যতা। ধীরে ধীরে রাতুলের কাছে গিয়ে কাঁপা কণ্ঠে, রাতুল। রাতুল আয়েশার দিকে ফ্যালফ্যাল করে তাকালো। কোনো চেনা, কোনো ভালোবাসা তার চোখে নেই। নার্সকে দেখিয়ে, ইনিকে, আমি কি একে চিনি? রাতুলের এই প্রশ্ন আয়েশার বুকে তীরের মতন বিঁধল। তার সব অপেক্ষা, সব প্রতিজ্ঞা যেন অর্থহীন হয়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। আমি আমি তোমার আয়েশা, তোমার প্রেমিকা। তুমি আমাকে চিনতে পারছো না রাতুল? আয়েশা রাতুলের হাত ধরল। রাতুল অস্বস্তি বোধ করলো, কিন্তু হাত সরালো না। আমার কিছু মনে নেই, আমি কে তাও জানি না, আমি দুঃখিত। আয়েশার সব রাগ, ইগো, অভিমান সব যেন মুহূর্তেই উবে গেল। তার মনে শুধু এক গভীর মমতা। রাতুল হারায়নি, সে শুধু নিজেকে হারিয়ে ফেলেছে। আয়েশার কাঁধে হাত রেখে, শান্ত হও আয়েশা, ওকে সময় দাও, আমি সব কথা ওকে বুঝিয়ে বলবো। ডাক্তারও বলেছেন ওর মেমোরি ফিরে আসার সম্ভাবনা আছে। আয়েশা বুঝতে পারল তাদের প্রেম নতুন করে শুরু করতে হবে। রাতুলকে নতুন করে চেনাতে হবে তাদের সম্পর্ক, তাদের স্বপ্ন। তার ভালোবাসা এখন শুধু একনিষ্ঠ অপেক্ষা নয়, এক নতুন চ্যালেঞ্জ। সে হার মানবে না, রাতুলকে সে ফিরিয়ে আনবেই। রাতুলের স্মৃতি হারানোর খবর আয়েশার জীবনে এক নতুন সংগ্রামের সূচনা করলো। তার দীর্ঘ অপেক্ষার ফল মিলল এক অপ্রত্যাশিত যন্ত্রণায়। রাতুল তার সামনে, কিন্তু সে যেন শত যোজন দূরে। আয়েশা তার ভেতরের সমস্ত শক্তি একত্রিত করলো। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্ঘ্য সব ব্যবস্থা করলো যাতে রাতুল আর আয়েশা জার্মানির একটি শান্ত অ্যাপার্টমেন্টে থাকতে পারে। অর্ঘ্য নিজের কাজ ফেলে তাদের দেখভালের দায়িত্ব নিল। রাতুলকে খাবার এগিয়ে দিয়ে, রাতুল, তুমি কিছু মনে করতে পারছো না তাতে কোনো সমস্যা নেই। আমি তোমার সব মনে করিয়ে দিব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। খাবার হাতে নিয়ে চোখে শূন্য দৃষ্টি। তুমি কেন এত কষ্ট করছো আমার জন্য? আমার কোনো স্মৃতি নেই, আমি তোমার কে হই আমি নিজেও জানি না। রাতুলকে কাছে টেনে নিয়ে, তুমি আমার সব। তোমার কাছে যাওয়ার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমাদের ভালোবাসা এখনো বেঁচে আছে। আয়েশা প্রতিদিন রাতুলের সাথে তাদের অতীত নিয়ে কথা বলতো। ক্যাম্পাসের স্মৃতি, খুনসুটি, লাইব্রেরির কোণ, এমনকি সেই গোলাপের পাপড়ির গল্প। রাতুল মনোযোগ দিয়ে শুনত, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া হতো না। তবুও আয়েশা হাল ছাড়ল না। সে জানত তার কণ্ঠস্বর, তার স্পর্শ হয়তো একদিন রাতুলের স্মৃতি ফিরিয়ে আনবে। একদিন আয়েশা তাদের পুরনো অ্যালবাম বের করলো। ছবিতে তাদের উচ্ছ্বাস, হাসি আর ভালোবাসার মুহূর্তগুলো বন্দি। একটি ছবি দেখিয়ে, দেখো রাতুল, এটা আমাদের প্রথম কফি ডেট। সেদিন তুমি আমার কফিতে জোর করে চিনি মেশাতে গিয়ে পুরো কাপটাই আমার জামায় ফেলে দিয়েছিলে। আয়েশার কথায় কোনো স্মৃতি না ফিরলেও রাতুলের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল। আমি কি খুব দুষ্ট ছিলাম? আনন্দে চোখ উজ্জ্বল করে, খুব। কিন্তু তোমার সেই দুষ্টুমিটাই আমার ভালো লাগতো। তুমি ছিলে আমার শক্তি। আয়েশা বুঝতে পারল স্মৃতি না ফিরলেও ভালোবাসার অনুভূতির রেশ হয়তো এখনও তার অবচেতন মনে রয়ে গেছে। সে আরও বেশি করে রাতুলের পাশে সময় দিতে শুরু করলো। অর্ঘ্য নিয়মিত তাদের দেখতে আসতো। সে কখনো রাতুলের স্মৃতি ফেরানোর জন্য চাপ দিত না, শুধু স্বাভাবিকভাবে রাতুলের সাথে মিশত। তার আচরণ ছিল বন্ধুর মতো। রাতুল, তুমি দেখো রাতুল, তুমি তো দেখছি বেশ ভালোই পিয়ানো বাজাতে পারো। তোমার হোস্টেলে একটা পিয়ানো ছিল, হয়তো অভ্যাসটা এখনো যায়নি। অর্ঘ্য একদিন পুরনো স্মৃতি থেকে রাতুলের প্রিয় একটা সুর পিয়ানোতে বাজালো। রাতুল মনোযোগ দিয়ে শুনল। সুরটা শেষ হওয়ার পর, এই সুরটা আমার খুব চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না। অর্ঘ্যের দিকে তাকিয়ে, অর্ঘ্য, এই সুরটা রাতুল আমাকে উপহার দিয়েছিল। এটা আমাদের সম্পর্ক নিয়ে ওর নিজের তৈরি করা সুর।
অর্ঘ্যর চোখ আনন্দে ভরে উঠল। রাতুলের স্মৃতিতে প্রথম ফাটল ধরল। আয়েশা অর্ঘ্যকে নিঃশব্দে ধন্যবাদ জানাল। অর্ঘ্যের নিঃস্বার্থ সমর্থন আয়েশার প্রতি তার ভালোবাসার এক অন্যরকম প্রকাশ ছিল। আয়েশা, আমি তোমাদের জন্য খুব খুশি। রাতুল তোমার স্মৃতি ফিরে আসুক বা না আসুক, তোমার পাশে এখন তোমার সেরা বন্ধু আছে, আর আমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড। অর্ঘ্য হাসি মুখে কথাগুলো বলল। আয়েশা বুঝতে পারল তার ভেতরের কষ্ট, কিন্তু অর্ঘ্য তার বন্ধুর ভালোবাসাকে জয়ী করতে নিজের ব্যক্তিগত অনুভূতিকে বিসর্জন দিয়েছে। ধীরে ধীরে রাতুল আয়েশার উপর নির্ভরশীল হতে লাগলো। স্মৃতি না থাকলেও আয়েশার সঙ্গও তার ভালো লাগতো। একদিন রাতে দুজন বারান্দায় বসেছিল। আকাশে পূর্ণিমা। আয়েশা, তুমি এত সুন্দর চাঁদ দেখতে ভালোবাসো কেন? রাতুলের এই প্রশ্ন আয়েশাকে চমকে দিল। এটা তাদের পুরনো খুনসুটির অংশ ছিল। উচ্ছ্বসিত হয়ে, তুমি মনে করেছো রাতুল? তুমি মনে করেছো? তুমিই তো বলতে আমি নাকি আকাশের তারায় আমার স্বপ্ন খুঁজি। আয়েশার দিকে তাকিয়ে তার হাত ধরল। আমি জানি না, হঠাৎ মনে হলো। কিন্তু তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় আমি তোমাকে চিনি, খুব ভালোবাসি। রাতুলের এই কথাগুলোই কোনো স্মৃতি ছিল না, ছিল শুধু তার হারানো ভালোবাসার গভীর প্রতিধ্বনি। আয়েশার চোখে জল এলো। তার অপেক্ষা সার্থক হতে চলেছে। রাতুল হয়তো তার নাম মনে করতে পারছে না, কিন্তু তার হৃদয় তার ভালোবাসাকে ঠিকই চিনতে পেরেছে। আয়েশা রাতুলকে শক্ত করে জড়িয়ে দিল। তাদের পুনর্মিলন ছিল স্মৃতির নয়, হৃদয়ের। রাতুল হয়তো তার অতীত ভুলে গেছে, কিন্তু আয়েশার ভালোবাসা তাকে নতুন করে জীবন দিতে প্রস্তুত। রাতুলের স্মৃতি হারানোর পর তাদের প্রেম এক নতুন পথে প্রবাহিত হলো, যেখানে আবেগ নয়, ধৈর্য আর পরিচর্যা ছিল প্রধান চালিকা শক্তি। রাতুল তার অতীত ভুলে গেলেও আয়েশার উপস্থিতি তার জীবনে এক স্বাভাবিক ছন্দ এনে দিল। দিন গড়াচ্ছিল। আয়েশা রাতুলকে নিয়ে জার্মানির ওই শহরের নিজের গবেষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। অর্ঘ্য তার ভিসা এবং ইউনিভার্সিটির সব কাজ সহজ করে দিল। তাদের সম্পর্ক এখন স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ না হলেও তারা এক সঙ্গীর মতোই জীবন কাটাচ্ছিল। একদিন সকালে কফি বানাতে বানাতে, আয়েশা, তুমি কি কখনো আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে? রাতুলকে জড়িয়ে ধরে, কেন এমন প্রশ্ন করছো রাতুল? আমার মনে হয় আমি তোমার প্রথম প্রেম ছিলাম, আর তোমার মতো জেদি মেয়ে আমাকে সহজে ছাড়তো না। তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় আমি তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলাম। মুস্কি হেসে, তুমি আমার প্রথম প্রেম ছিলে, আর আমার প্রথম প্রেম হওয়ার জন্য আমি তোমাকে দিয়ে অনেক কাঠখড় পুড়িয়েছি। তুমি ছিলে আমার সব থেকে বড় জেদ, সব থেকে বড় স্বপ্ন। আয়েশার কথায় রাতুলের মুখে হাসি ফুটত। সে হয়তো সবটা মনে করতে পারত না, কিন্তু আয়েশার কথাগুলোই তার মনে এক গভীর সুখের অনুভূতি হতো। আয়েশা তাকে আবার নতুন করে নিজের করে নিচ্ছিল। তাদের গবেষণার কাজ প্রায় শেষ পর্যায়ে। তারা দুজনেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেল। আয়েশা তার কঠোর পরিশ্রম আর রাতুলের নীরব সমর্থন, এই দুয়ের জোরেই সাফল্য পেল। ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আয়েশার হাত ধরে, আয়েশা, তুমি পেরেছ। তোমার উপর আমার সব সময় বিশ্বাস ছিল। তোমার এই সাফল্য আমার কাছেও খুব গর্বের। রাতুলকে দেখে চোখে জল। আমাদের দুজনের সাফল্য রাতুল। তোমার পাশে থাকার জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তুমি ছাড়া এটা সম্ভব হতো না। অর্ঘ্য তাদের এই বিশেষ দিনে উপস্থিত ছিল। অর্ঘ্যের চোখে ছিল গভীর স্বস্তি। সে তার বন্ধুর প্রেমকে আবার সফল হতে দেখে খুশি হয়েছিল। আয়েশাকে অভিনন্দন জানিয়ে, অভিনন্দন আয়েশা, তুমি প্রমাণ করেছো ভালোবাসা আর স্বপ্ন দুটো একসাথে হতে হাতে হাত ধরে চলতে পারে। রাতুল, তুমি ভাগ্যবান ছেলে। তুমি ভাগ্যবান যে আয়েশাকে পেয়েছো। অর্ঘ্যকে হেসে, আমি জানি আয়েশা আমাকে নতুন জীবন দিয়েছে, আর তুমি আমাকে নতুন বন্ধু। ধন্যবাদ অর্ঘ্য। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর তারা দুজনে জার্মানির ছোট্ট একটা শহরে নিজেদের জন্য একটি ঘর ভাড়া নিল। তাদের জীবন ছিল স্থির, শান্ত এবং ভালোবাসায় ভরা। একদিন রাতে তারা দুজন একসাথে বসেছিল। রাতুল হঠাৎ আয়েশার হাত ধরল। আয়েশা, আমরা আবার নতুন করে বিয়ে করব? অবাক হয়ে, মানে? আমার মনে আছে আমি তোমাকে আংটি পরিয়েছিলাম, কিন্তু আমাদের বিয়ের কোনো স্মৃতি আমার নেই। আমি চাই নতুন করে আমরা আমাদের এই সম্পর্ককে একটা নতুন বন্ধনে বাঁধতে।
আমি চাই আমার জীবনে তুমি শুধু প্রেমিকা নও, আমার স্ত্রী হও। রাতুলের স্মৃতি না ফেললেও তার মন যে আয়েশাকে তার জীবনসঙ্গী হিসেবে চাইছে সেটা আয়েশা বুঝতে পারল। এই প্রস্তাব ছিল তাদের সম্পর্কের এক চূড়ান্ত ধাপ। খুশিতে চোখে জল নিয়ে, হ্যাঁ রাতুল, অবশ্যই করব। আমরা আবার নতুন করে শুরু করব। তাদের এই প্রেম স্মৃতি সময় আর ভৌগোলিক দূরত্বকে হার মানিয়েছিল। তাদের ভালোবাসা প্রমাণ করেছিল হৃদয় যা চায় তা মস্তিষ্ক ভুলে গেলেও ফিরে আসে। রাতুল আর আয়েশার গল্প ছিল অপেক্ষার, প্রতিজ্ঞার আর ভালোবাসার চূড়ান্ত বিজয়ের গল্প। তাদের জীবনের পথে এখন কেবল সুখ আর ভবিষ্যতের স্বপ্ন। রাতুল আর আয়েশার নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত তাদের সম্পর্কের নতুন পর্বের সূচনা করল। এই বিয়ে ছিল না কোনো তাড়াহুড়ো বা আবেগের ফল, বরং এটি ছিল দীর্ঘদিনের ধৈর্য, তীব্র ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃশর্ত নির্ভরতার এক গভীর প্রতীক। অর্ঘ্য আর আয়েশার বাবা মা তাদের এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হলেন। আয়েশা আর রাতুল সিদ্ধান্ত নিল তারা সেই জার্মানির ছোট্ট শহরেই একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করবে। এই বিয়েতে সাক্ষী থাকবে কেবল তাদের পরিবার এবং অর্ঘ্য। আয়েশা তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকা অর্ঘ্যকে তাদের বিয়ের প্রধান সাক্ষী হওয়ার অনুরোধ করল। অর্ঘ্য, তুমি আমাদের সব থেকে কঠিন সময়ে পাশে ছিলে। তুমিই রাতুলকে খুঁজে বের করেছো। আমাদের বিয়ের প্রধান সাক্ষী তুমিই হবে। চোখে আনন্দের আভাস নিয়ে, এটা আমার জন্য অনেক বড় সম্মান আয়েশা। আমি তোমাদের সুখী হতে দেখে খুশি। বিয়ের দিন আয়েশা ছিল অপরূপা। সাদা শাড়িতে তার চোখে ছিল না কোনো ভয় বা দ্বিধা, ছিল কেবল এক অটুট বিশ্বাস আর ভালোবাসা। রাতুল স্মৃতি হারিয়ে ফেলা সত্ত্বেও আয়েশার দিকে তাকিয়ে মুগ্ধ হলো। সে যেন আয়েশার চোখে তার ভুলে যাওয়া অতীতকে খুঁজে পাচ্ছিল। বিয়ের আগে আয়েশার হাত ধরে, আয়েশা, আমি তোমাকে হয়তো সব কথা দিয়ে আমার ভালোবাসা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি এই নতুন জীবনে আমি তোমার সব থেকে ভালো বন্ধু আর সব থেকে বিশ্বস্ত সঙ্গী হব। রাতুলকে দেখে হেসে, তোমার ভালোবাসা প্রমাণ করার দরকার নেই রাতুল। তোমার পাশে থাকাটাই আমার জন্য যথেষ্ট। তুমি আমার জীবনের সবচেয়ে বড় জয়। বিয়ের পবিত্র পাঠের সময় যখন রাতুল আয়েশার হাত ধরল, আয়েশার মনে পড়ল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম চুম্বন আর সেই বাসর রাতের গোপন অঙ্গীকার। রাতুলের ভুলে যাওয়া অতীতকে সে নিজেই তার হৃদয়ে ধারণ করে রাখল। তাদের বিয়ে সম্পন্ন হলো। সেই মুহূর্তে তাদের চোখের দিকে তাকিয়ে অর্ঘ্য বুঝল সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। অর্ঘ্য নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে নিজের হৃদয়ের কষ্টকে চেপে রাখল এবং নতুন দম্পতিকে আন্তরিকভাবে অভিনন্দন জানালো। বিয়ের পর তাদের জীবনযাত্রা আরও সহজ ও সুন্দর হলো। তারা দুজনেই এখন ডক্টরেট। রাতুল ধীরে ধীরে নিজেকে একাডেমিক জগতে প্রতিষ্ঠিত করতে শুরু করলো। তার মেধা স্মৃতি না থাকলেও তাকে সাহায্য করলো নতুন করে শুরু করতে। আয়েশা রাতুলের পাশে থেকে সব রকম সাহায্য করত। গবেষণার কাজ করতে করতে, আয়েশা, এই সমস্যাটা নিয়ে আমি কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছি না। তুমি একটু দেখবে? তোমার বিশ্লেষণ ক্ষমতা আমার থেকে অনেক ভালো ছিল। রাতুলকে কফি এগিয়ে দিয়ে, ছিল কেন বলছো? এখনো আছে। আচ্ছা, তোমার এই অ্যাঙ্গেল থেকে কেন ভাবছো না? আয়েশার বুদ্ধিবৃত্তিক সমর্থন রাতুলের কাছে ছিল অমূল্য। তাদের খুনসুটি এখন পরিণত হয়েছে জীবন আর গবেষণার অংশীদারিত্বে। তারা একসাথে কাজ করত, একসাথে স্বপ্ন দেখত। রাতুল তার স্মৃতি ফিরে না পেলেও তার ব্যক্তিত্বে সে জেদ আর আয়েশার প্রতি সেই গভীর আকর্ষণ রয়ে গেল। রাতে আয়েশাকে জড়িয়ে ধরে, আয়েশা, তুমি আমার পাশে না থাকলে আমি হয়তো এই কঠিন জীবনে হার মেনে নিতাম। আমার মনে হয় আমি তোমার উপর খুব বেশি নির্ভরশীল। রাতুলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আচ্ছা, তুমি এই অ্যাঙ্গেল থেকে কেন ভাবছো না? আমার উপর নির্ভরশীল হও রাতুল। আমি তোমার উপর নির্ভরশীল। আমরা দুজন দুজনের শক্তি। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা মানে অপেক্ষা আর বিশ্বাস। রাতুলের স্মৃতি না থাকায় তাদের সম্পর্ক আরও গভীর হলো। তারা অতীতকে ভুলে গিয়ে বর্তমানে বাঁচতে শিখল। আয়েশা প্রতিটি মুহূর্তে রাতুলকে নতুন করে আবিষ্কার করত, আর রাতুল নতুন করে আয়েশার প্রেমে পড়ত। তাদের এই ভালোবাসায় ছিল না কোনো অতীতের দাবি, ছিল কেবল ভবিষ্যতের প্রতি গভীর প্রতিশ্রুতি। বিয়ের 1 বছর পর তাদের জীবনে এলো এক নতুন সুখবর। আয়েশা মা হতে চলেছে। এই খবর রাতুলকে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষে পরিণত করলো। তার মুখে ছিল অনাবিল আনন্দ। খুশিতে আয়েশাকে কোলে নিয়ে,
আয়শা, তুমি আমাকে আবার একটা নতুন জীবন দিচ্ছ, আমাদের সন্তান। মুস্কি হেসে হ্যাঁ রাতুল, আমাদের সন্তান, আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। রাতুল এখন আয়েশার যত্ন নিতে আরও বেশি মনোযোগ দিল। সে তার গবেষণার কাজও কমিয়ে দিল। তার সমস্ত মনোযোগ এখন তার স্ত্রী আর অনাগত সন্তানের দিকে। তার যত্ন ছিল রাতুলের সেই হারানো প্রেমের প্রতিচ্ছবি। আয়েশার পেটে হাত রেখে আমি জানি এই সন্তান আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ। ও এলে আমাদের পরিবার সম্পূর্ণ হবে। আয়েশা বুঝতে পারল রাতুলের স্মৃতি না ফিরলেও ভালোবাসার এই শক্তিশালী বন্ধন তাদের কখনো আলাদা করবে না। তাদের জীবন এখন পূর্ণ, সুন্দর এবং সম্পূর্ণ। তাদের সন্তানের জন্মের কয়েক মাস পর একদিন তারা তিনজনে মিলে পার্কে হাঁটতে গিয়েছিল। অর্ঘ্যও তাদের সাথে ছিল। তারা সবাই মিলে হাসছিল। হঠাৎ একটা ছোট্ট মেয়ে একটা লাল গোলাপ হাতে নিয়ে আয়েশার দিকে এগিয়ে এলো। আয়েশা গোলাপটা নিল। রাতুল তখন মেয়েকে কোলে নিয়েছিল। আয়েশা গোলাপটা রাতুলকে দেখালো। দেখো রাতুল, তোমার সেই নীরব ইশারা। গোলাপের দিকে তাকিয়ে রাতুল হঠাৎ করে স্থির হয়ে গেল। তার চোখ দুটো যেন কোনো দৃশ্য খুঁজছিল। ধীরে ধীরে নীরব ইশারা, লাল গোলাপ, লাইব্রেরি, নীরবতা। আমি তোমার জন্য প্রতিদিন একটা করে গোলাপ রাখতাম। রাতুলের এই কথা শুনে আয়েশা, অর্ঘ্য এবং রাতুল সবাই স্তব্ধ হয়ে গেল। আবেগে রাতুলের হাত ধরে রাতুল, তুমি মনে করেছো? মাথা চেপে ধরে সব না, কিছু কিছু মনে পড়ছে। মাথার ভেতর একটা অচেনা ভিড়, একটা তীব্র অপেক্ষা। রাতুলের স্মৃতি পুরোপুরি না ফেলেও ভালোবাসার গভীর অনুভূতিগুলো ধীরে ধীরে ফিরে আসছিল। আয়েশার দীর্ঘ অপেক্ষা, তার অটল বিশ্বাস, সবকিছুই হয়তো রাতুলের স্মৃতি ফিরিয়ে আনছিল। তাদের এই প্রেমের গল্প ছিল এক নীরব প্রতিজ্ঞা, যা স্মৃতির চেয়েও শক্তিশালী। রাতুল আর আয়েশার জীবন এখন এক সম্পূর্ণ বৃত্তে আবদ্ধ। রাতুলের স্মৃতি পুরোপুরি না ফিরলেও ভালোবাসার সেই ঝলক আয়েশা আর রাতুলের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করল। তাদের জীবনের কেন্দ্রে এখন তাদের কন্যা সন্তান অপেক্ষা, যার নাম আয়েশা রেখেছিল তাদের দীর্ঘ প্রতীক্ষার স্মরণে। ছোট্ট অপেক্ষা তাদের জীবনে এক নতুন আনন্দ নিয়ে এলো। রাতুল তার মেয়ের প্রতি ছিল অত্যন্ত দুর্বল। সে প্রায়শই মেয়েকে কোলে নিয়ে গুনগুন করে গান গাইত। এই গানগুলো ছিল তার স্মৃতিহীন জীবনের একমাত্র অবলম্বন। মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে তুমি আমার জীবন মা, তোমার হাসি আমার কাছে পৃথিবীর সব থেকে মিষ্টি সুর। রাতুলকে দেখে তুমি কি গান গাইছো রাতুল? মনে হচ্ছে এটা তোমার খুব প্রিয় কোনো গান। আমি জানি না আয়েশা, সুরটা আমার মাথা থেকে বের হয় না। এটা একটা খুব চেনা সুর, কিন্তু কবে শিখেছিলাম মনে নেই। আয়েশা বুঝতে পারল হয়তো এই সুরটাই ছিল সেই পিয়ানোর সুর যা রাতুল একবার বাজিয়েছিল। রাতুলের স্মৃতি ফিরে আসুক বা না আসুক, তার অবচেতন মন তার ভালোবাসার চিহ্নগুলো ধরে রেখেছে। অর্ঘ্য নিয়মিত তাদের খোঁজ রাখত। সে ছিল তাদের জীবনের একজন নির্ভরযোগ্য সদস্য। অপেক্ষা যখন 1 বছর পূর্ণ করল, তখন অর্ঘ্য তাদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এলো। অপেক্ষাকে কোলে নিয়ে ছোট্ট অপেক্ষা, তোমার বাবার স্মৃতি ফিরিয়ে আনার জন্যে তোমার মামা একটা দারুণ উপহার এনেছে। অর্ঘ্য একটা কাস্টমাইজড ডিজিটাল অ্যালবাম নিয়ে এলো, যেখানে রাতুল আর আয়েশার ক্যাম্পাসের সময় থেকে শুরু করে বিয়ের দিনের ছবিগুলো সময়কাল অনুযায়ী সাজানো ছিল। রাতুল, তুমি যদি ছবিগুলো প্রতিদিন দেখো, তবে হয়তো তোমার মস্তিষ্কের সুপ্ত অংশগুলো উদ্দীপিত হতে পারে। এটা কোনো থেরাপি নয়, এটা স্মৃতিতে ভালোবাসার প্রলেপ। অর্ঘ্যের হাত ধরে ধন্যবাদ অর্ঘ্য, তুমি আমাদের জন্য যা করেছো তার কোনো প্রতিদান হয় না। তুমি সত্যি আমাদের জীবনের সেরা বন্ধু। রাতুল প্রতিদিন সেই অ্যালবাম দেখতে শুরু করলো। আয়েশা তার পাশে বসে প্রত্যেকটা ছবির গল্প বলতো। তাদের প্রথম দেখা, প্রথম ঝগড়া, খুনসুটি, আর রাতুলের সেই নীরব গোলাপের ইশারা। একদিন রাতে রাতুল ছবি দেখছিল, সেখানে তাদের বাগদানের একটা ছবি ছিল। রাতুল আংটিটা আয়েশাকে পরাচ্ছে। হঠাৎ রাতুল চিৎকার করে উঠল, মাথা চেপে ধরে ও এটা আমি মনে করতে পারছি, ক্যাম্পাসের বটগাছ। পূর্ণিমা, তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম আর তুমি কেঁদে ফেলেছিলে। রাতুলের চোখে তখন স্পষ্ট আলো।
স্মৃতি ফিরে আসার প্রথম স্পষ্ট লক্ষণ। আয়েশা ছুটে রাতুলের কাছে এলো, আনন্দে কেঁদে ফেলে। রাতুল, তুমি মনে করেছো? হ্যাঁ, তুমি আমাকে আংটি পরাচ্ছিলে। আয়েশার হাত ধরে তার চোখে গভীর ভালোবাসা নিয়ে। আয়েশা, আমার নীরব প্রেমিকা, আমি কেন তোমাকে একা ফেলে গিয়েছিলাম? আমি তোমাকে ছেড়ে যাইনি। অ্যাক্সিডেন্ট। রাতুলের হারানো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছিল। সে বুঝতে পারলেও সে হারিয়ে যায়নি, তাকে নিয়তি কেড়ে নিয়েছিল। তার নীরবতা ছিল তার স্মৃতি হারানোর ফল, তার ভালোবাসা শেষ হয়ে যাওয়ার প্রতীক নয়। আবেগে আয়েশাকে জড়িয়ে ধরে। আমি তোমাকে ভুলিনি আয়েশা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হব। আয়েশার দীর্ঘ অপেক্ষা, তার অটল বিশ্বাস সবকিছুই সফল হলো। তাদের এই পুনর্মিলন ছিল শুধু স্মৃতির ফেরা নয়, ছিল ভালোবাসার এক চরম বিজয়। রাতুলের স্মৃতি ফিরে আসার পর তাদের জীবন আবার নতুন করে শুরু হলো। সে তার সমস্ত ভুল আর নীরবতার জন্য আয়েশার কাছে ক্ষমা চাইল। আয়েশা তাকে হাসি মুখে ক্ষমা করল। তাদের জীবনে এখন শুধু আনন্দ। আয়েশা, আমরা আবার বটগাছের নিচে যাব, যেখানে আমি তোমাকে আংটি পরিয়েছিলাম। রাতুলকে জড়িয়ে ধরে। আমাদের কোনো জায়গায় যাওয়ার দরকার নেই রাতুল, তুমি আমার কাছে ফিরে এসেছো, এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জায়গা। তাদের প্রেমের গল্প প্রমাণ করলো ভালোবাসা মানে কেবল কাছে থাকা নয়, ভালোবাসা মানে বিশ্বাস রাখা। রাতুলের স্মৃতি ফিরে আসার পর তারা অর্ঘ্যকে ধন্যবাদ জানালো। অর্ঘ্য তাদের কাছে শুধুমাত্র বন্ধু ছিল না, ছিল তাদের প্রেমের গল্পের এক নীরব দেবদূত। রাতুল আর আয়েশা আর তাদের মেয়ে অপেক্ষা, তাদের জীবন এখন সম্পূর্ণ এবং ভালোবাসায় পরিপূর্ণ।